কাপটা টেবিলের উপর রেখে এগিয়ে এলো ইমাদের সামনাসামনি। বলে উঠল শান্ত স্বরে আরাপ, আচ্ছা, মামা শ্বশুরকে তো দেখছি না। সামনের মানুষটার উত্তরে অপেক্ষা না করেই ফের বলে উঠল আরাপ, আমার বউকে সুন্দর মতো বুঝিয়ে সুঝিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলে ভালো, নয়তো আপনার শালকের কতদূর কি অবশিষ্ট থাকবে তা বলতে পারছি না। আসি কেমন? ইমাদ প্রতি উত্তরে অস্পষ্ট সুরে বলে উঠল, কি? আজলাইনকে তুমি? কথাটা শেষ হওয়ার আগেই আরাপ আবার কল করলো কাউকে একটা। রিসিভ হতেই লাউড স্পিকারে ফোন রাখলো। পরপর বলে উঠল আরাপ, এই মামা শ্বশুরের থোবরার সামনে ফোনটা ধরতো একটু তোরা। মুহূর্তেই শোনা গেল আজলাইনে আহাজারি। বলে উঠল আজলাইন শেখ, এর ফল ভালো হবে না কিন্তু। আমাকে আটকে রেখেছিস না তোরা? দুলাভাই জানলে তোদের সব কটাকে দেখে নেবে। আজলাইন শেখকে দেখে এবং তার কথা শুনে মুখটা সহসাই শক্ত হয়ে উঠল ইমাদ সদাগরের। কোনো মতে ডাকলো আজলাইন। সাথে সাথে আরাপ লাইনটা কেটে দিল ফোনের। তারপর মোবাইলটা পকেটে রেখে বেশ ঠোঁট বাঁকিয়ে হাসলো। বলে উঠল, উফ, নেটওয়ার্কে এত প্রবলেম না আপনাদের বাড়িতে? ইমাদ সদাগর সাথে সাথে বলে ওঠে, আজলাইন রে ছাইরা দাও কইতাছি। সাথে সাথে আরাপ মুচকি হেসে বলে ওঠে, আগে আমার ঘরের বউ ঘরে ফিরুক, তারপর আপনার ওই তালপাতা সিপাহীকে আমি ছেড়ে দেব। আসি কেমন? আর একটা কথা, আমি চলে যাচ্ছি বলে শাশুড়ি মা যেন আবার মন খারাপ না করে। জামাই যখন হয়েছি আসা যাওয়া তো লেগেই থাকবে, তাই না? কথাগুলো বলেই আরাপ হেলতে দুলতে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে বেরিয়ে যেতেই কোদে ফেটে পড়ল ইমা সদাগর। জোরে চিৎকার করে ডেকে উঠল। আর তার ডাকে ঘুম ছুটে এলো তিতিরের। আরাপকে পাশে না দেখেই বুঝে গেল যা বোঝার। দ্রুত পায়ে সিঁড়ির কাছে আসতেই পা থেমে গেল। সহসাই শুনল ইমা সদাগরের শীতল কণ্ঠস্বর। বলে উঠল ইমা সদাগর, আমাজান, কাল রে রাতে ওই পোলা আইছিল তোমার ঘরে? ঢোক গেল তিতির। অন্তঃক্ষরণ জুড়ে ঝড় বইল প্রবল বেগে, অথচ গলা থেকে যেন কোনো কথাই বেরোচ্ছে না। মুখ নামিয়ে ফেলল সহসাই। ইমা সদাগর নির্বাক। সে পাষাণ লোক, স্বার্থে আঘাত লাগলে নিজের রক্তকেও ছাড় দেয় না উনি। সবাই জানে এ কথা। তবুও এত বড় ভুল করল তিতির। রোকসানা বেগম তড়িঘড়ি করে ছুটে এলেন রান্নাঘর ছেড়ে। আঁচলে মুখে চেপে রইলেন দোতলার কাছে। মেয়েটা শুকনো মুখে দাঁড়িয়ে রয়েছে। ইমা সদাগর তখন বলে উঠল, তার মানে আইছিল। বসার ঘরে পিনপতন নীরবতা। থামলেন ইমাদ। ফের বলে উঠলেন, সমস্যা নাই, আমি আইল্যান্ডে নিয়ে আসমো, আর তোমার ব্যবস্থা করমু। আমার সাথে বেইমানি করলা আম্মা যান, শাস্তি তো তোমারে পাইতেই হইব। আরাপের গোডাউনে ধুলোমাখা টেবিলে পায়ের উপর পা তুলিয়ে গান ধরেছে তৈয়ব। আশেপাশে দর্শক মোটে রয়েছে তিনজন। এর মধ্যে দুজন রয়েছে টুবাই আর জিলু, আর একজন হলো জলিল। মূলত এরা তিনজনই ইমা সদাগরে একমাত্র শালাকে কিডন্যাপ করেছে। আর এদের মধ্যে জলিল প্রচন্ড ভাবে পিটিয়েছে আজলাইনকে। এদিকে আজলাইন কংক্রিট মেঝেতে পড়ে রয়েছে কাঁধ হয়ে, হাত পা বাঁধা, চোখ মুখ ফুলে লাল, নাক দিয়েও রক্ত পড়ছে বেশ খানিকটা। টুবাই অবশ্য এসব মারামারি কাটাকাটি খুব একটা পছন্দ নয়, তবু এদের সঙ্গ ছাড়তে পারে না। শুধুমাত্র আরাপের জন্য। মানুষটাকে গুরু মানে সে। লেখাপড়া শেষ করেই পুরোপুরি ভাবে রাজনীতিতে ঢুকে যাবে, তাই এখন থেকেই টুকটাক শিখে রাখছে সে। তৈয়ব এতক্ষণ গান চালিয়েছিল। গানটা থামাতেই উসকুস করে উঠল টুবাই। জিল্লু খেয়াল করেই প্রশ্ন ছুড়ল ফটাফট, কিরে, কিছু বলবি নাকি আবার? ঠোঁটটা ভিজিয়ে টুবাই তৈয়বের দিকে তাকিয়ে বলে উঠল, ইয়ে মানে আরাপ ভাই কি আজকে আসবে না? তৈয়ব মুরব্বীদের মতো গম্ভীর মুখে বলে উঠল, জটিল প্রশ্ন বুঝলি টুবাই? তোর আরাপ ভাই এখন বিবাহিত, আমাদের মতো সিঙ্গেলদের কাছে আসার টাইম আছে তার? সাথে সাথে জিল্লু হেসে ফেলল ফিক করে। যদিও তার নতুন পার্সোনালিটি সাথে এই হাসি বড্ড মেমানান, তবুও নিজেকে আর আটকে রাখতে পারল না বেচারা। আর ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল গোডাউনের। তিন জোড়া চোখ চাইল সেদিকে। লম্বা ছাটা দৃষ্টিগোচর হতেই চওড়া হাসি ফুটে উঠল টুবাইয়ের ঠোঁটে। ততক্ষণে টেবিল থেকে নেমে পড়েছে তৈয়ব। অবাক বনে কাছে গিয়ে থামতেই শুনল পরিচিত এক কণ্ঠস্বর। আরাপ বলে উঠল, কে রে, তোরা গান থামালি কেন? আমি থাকলে তো একটার মুখেও বোমা মারলেও কথা ফোটে না, অথচ আমি যখন না থাকি তখন কি সুন্দর করে কাজ ফেলে আড্ডা দিস। আহা, তোদের ছবিগুলো দিস তো, বাঁধাই করে অফিসে টাঙিয়ে রাখবো। তৈয়ব তখনও মাথা নিচু করে, ঠোঁটটা কিঞ্চিত ফাঁক হয়ে আসে ওর। ভূত দেখার মতো করে বলে উঠল, তুই? সাথে সাথে কপালে ভাঁজ বলল আরাপের। বলে উঠল, আমি নয়তো কি তোর বউ আসবে এখানে? তৈয়ব সাথে সাথে মাথা নাড়িয়ে না বলল।
মানে না, এত সকালে। আরাফ সাজাতে বলে ওঠে, কেন? কোথাও কি সাইনবোর্ডে টাঙানো হয়েছে যে বিয়ের পর সাত সকালে ওঠা যাবে না? উঠলে জরিমানা সহ জেল কনফার্ম হয়েছে? আরাফের কথা শুনে তো থতমত খেয়ে গেল তৈয়ব। ফাঁক হওয়া ঠোঁটটা বন্ধ করে বলে উঠল, সে ওঠা যাবে, কিন্তু তোর তো ওটা প্রেমের বিয়ে, তাই না? তুই কি করে উঠলি ভাই? আসলেই আরাফের ওঠার কথা না, কিন্তু সে কি আর ছাদে উঠেছে? হতাশার শ্বাস ফেলল মানুষটা। বন্ধুকে বগল দাবা করে বলে উঠল, আমারটা শুধু প্রেমের বিয়ে নয় রে তবলা, বল একতরফা প্রেমের বিয়ে, যেখানে শ্বশুর একটা আস্ত ভিলেন আর বউ সে তো কথায় কথায় টিকটিকি খাইয়ে দেবে বলে। শেষের কথাটা শুনে নাক মুখ কুচকে ফেলল সবাই। এহ, এত কিছু থাকতে শেষমেশ টিকটিকি। আরাপ থামলো না, ব্যস্ত পা ফেলে এগোলো সামনের দিকে। সাদা শার্টের বোতামগুলো সামনে থেকে খুলতে খুলতে বলে উঠল, তা আমার স্পেশাল গিফট কোথায়? কথাটা বলতে বলতে আরাপের জুতো সামনে ঢুকে গেল আজরাইনের পেটের সাথে। বেতাদু শব্দে মুচড়ে উঠল লোকটা। থমকে দাঁড়ালো আরাপ, বলে উঠল, সিট। ভ্রু কুচকে বলে উঠল, শ্বশুরের শালা এভাবে গড়াগড়ি খাচ্ছে কেন রে ফ্লোরে? তৈয়ব। জিভ কাটলো বাকিরা। তৈয়ব কিছু বলার আগেই জিল্লু বলে উঠল, খুব জ্বালা ছিল ভাই, বলছিল ওকে না ছাড়লে আপনাকে দেখে নেবে, ও দুলাভাই আমাদের পাছায় ছাল তুলে দেবে, তাই আর কি। আরাপ বলে উঠল, এর জন্য তোরা আমার বইয়ের 10টা না 5টা না একমাত্র মামাকে এভাবে শুয়ে দিবি? ছে। হ্যাঁ। তৈয়ব হতভম্ব, এভাবে পোল্টি গেল কেন আরাপ? এক রাত শ্বশুরবাড়ি থেকে সব ভুলে গেল নাকি? এইটুকু সময়ের মধ্যে সব রাগ গলে গেল। আর তখনই আরাপ দু হাত ছড়িয়ে আড়মোড়া ভাঙলো, ঘাটটা মটমট করে দুদিকে নাড়িয়ে বলে উঠল, দুবাই গোডাউনে লাঠি আছে না? জিল্লু সাথে সাথে বলে ওঠে, কেন ভাই? ঠোঁট বাঁকালো আরাপ, অদর পাশে ফুটলো পিচের আসি। বলে উঠল, শ্বশুরের শালাকে দেখে নেবে আমাকে? মুরব্বী মানুষ, এত কষ্ট করলে মানা যায় বল? লাঠিটা নিয়ে আয় তো, আমি একটু সাহায্য করি ওনাকে। তখন জিল্লু ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে উঠল, লাঠি কি করবেন ভাই? টেবিলে পর্যন্ত গিয়ে থামলো আরাপ, উপরে উঠে পায়ের উপর পা রেখে বসলো। থুতনিতে হাত বুলিয়ে বলে উঠল, ডেমো দেখাবো রে জিল্লু, আরাপ চৌধুরী ডেমো। সন্ধে পেরিয়ে রাত, চায়ের আড্ডা জমেছে ব্যস্ত রাস্তায়, পুরনো ইটের দেয়ালগুলো মুখরিত ছেলে মেয়েদের পড়ার শব্দে। তবে আজ আর আকাশে মেঘ নেই, পূর্ণিমা চাঁদরা রূপোর থালার ন্যায় ঝুলছে মাথার ওপর। তিতির খুব একটা ওঠে না ছাদে, কারণ ওই চিলে কোঠার ঘর আর শ্যাওলা পড়া মেঝেতে সে আগ্রহী নয়। তবুও আজ ইটের ঘরেই মন চাইলো ওখানে যেতে, চাঁদ দেখতে। কিন্তু ওই যে ঘরের বাইরে পা রাখা নিষেধ, বাবা কড়া নির্দেশ। এতক্ষণ রোকসানা বেগম ও সাথেই ছিলেন, কেঁদেছেন, হা হতাশ করেছেন ভাইয়ের জন্য, তারপর বেরিয়ে গেছেন তাড়াহুড়ো করে। আজ থেকে 10 মিনিটের বেশি মেয়ের ঘরে থাকা বারণ তার। ইমান সদাগর বলে দিয়েছেন স্ত্রীকে। এসব ভাবতে ভাবতেই হাঁটু গেড়ে বসে পড়ল তিতির। তারপর উদাস মুখে জোরে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। গুমোট ঘরে কোনটায়? বাইরে পাহারাদার বসেছে ইমান সদাগর। মানুষ তো দূর, একটা মাছিও গলতে ঢুকতে পারবে না এই সদাগর বাড়িতে। কিন্তু হুট করেই জানালা কাঁচ খুলে গেল ওর ঘরের। শব্দ শুনে তিতির মাথা তুলল। কোমল চোখ জোড়ায় শান্ত চাউনি তখনই আছড়ে পড়ল সম্মুখে। অমনি যেন তবদা খেল সে। বিস্ময়ের চোখে শব্দগুলো গুলিয়ে গেল ওর। অস্পষ্ট স্বরে আওড়ালো তিতির, আরাপ। এদিকে আরাপ অনেক কষ্টসাধ্য করে জানালা দিয়ে মুখটা তো ঢুকিয়েছে ঠিকই, কিন্তু অর্ধেকটা এখনো ঝুলছে জানালার বাইরে। নিচে হিংস্র নেকড়ের মতো হুইল দিচ্ছে ইমাদের পোষা গুন্ডারা। নিরুপায় মুখে হাসলো আরাপ, হাতটা বাড়িয়ে দিয়ে বলে উঠল, ইয়ে মানে একটু টেনে তুলবে বউ, নিচে পড়ে গেলে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। এদিকে আরাপের কথা শুনে তখনই হুঁশ ফিরল তিতিরের। কোনো কিছু না ভেবেই দৌড়ে এসে হাত বাড়ালো এবং ধরলো আরাপকে। আরাপকে টেনে তোলার শক্তি নেই তিতিরের, তবুও যেন ওকে ধরতেই এক লহমায় উঠে এলো মানুষটা। এদিকে আরাপ উঠে এসে বুকে হাত দিয়ে দম নিল। পরপর বলে উঠল আরাপ, তোমার বাপ এগুলোকে কি খাইয়ে এমন কাটাপ্পাটাই বানিয়েছে বলো তো? তিতিরও তখন সাইডে হাঁপাচ্ছে, কোমরে হাত রেখে নুয়ে পড়ে বলল, আপনি কি পাগল? সামনে ঝুঁকে এলো আরাপ, আদুরে চোখে চেয়ে পেছনে হাত বাঁধলো। তারপর বলে উঠল, তোমার জন্য। অফকোর্স ম্যাডাম, তাই তো মিটিং শেষ করেই এমন ঝড়ের গতিতে বউয়ের কাছে চলে এসেছি। এইবার সোজা হয়ে দাঁড়ালো তিতির, সরাসরি তাকালো আরাপের দিকে, বলে উঠল, কেন এসেছেন এখানে? আপনি জানেন
আপনার জন্য বাবা বাড়ির চারপাশে পাহারাদার বসিয়েছে। আরাপের অদরে ভাজে দুষ্টুমি ঘাড় বাঁকিয়ে তর্জনী তুলল জানলার বাইরে চাঁদের দিকে। তারপরই সেই আঙুল ঘুরিয়ে মেয়েটার নাকে ছুঁয়ে বলে উঠল, তোমাকে চাঁদ দেখাবো বলে জানে মন। যদিও আমি জানি আমার বইয়ের রূপের কাছে ওই চাঁদের রূপ ফিকে পড়ে যাবে। তাতে কি, তুমি তো চাঁদ দেখবে আর আমি তোমাকে দেখব। আরাপের কথা শুনে এবার স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল তিতির। যদিও সে একটু আগে চাঁদ দেখতে চেয়েছিল, কিন্তু এই পাগল বুঝলো কি করে সে কথা। তবুও বিস্ময়টুকু টানল না চেহারায়। খ্যাক করে বলে উঠল তিতির, আপনাকে কে বলল যে আমি আপনার সাথে চাঁদ দেখতে যাব? সাথে সাথে আরাপ বলে উঠল, হ্যাঁ আমি জানি তুমি চাঁদ দেখতে চেয়েছিলে, সেই জন্য তো আমি চলে এলাম তোমার সাথে চাঁদ দেখবো বলে। আমি দেখবো তোমাকে, তুমি দেখবে চাঁদ। তাছাড়া তুমি কখন কি বলবে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না, জানে মন। মা তো একটা ডায়লগ মেরেছে ভেবেই চকচক করলো আরাপের ঘামে ভেজা চেহারায়। শুভ্র পা পাঞ্জাবিতে আঁটোসাঁটো সিনারা ফুলে ফেপে উঠল গর্বে। কিন্তু তিতিরকে ছোট ছোট চোখে তার দিকে চেয়ে থাকতে দেখেই যেন হোঁচট খেল আরাপ। পরপর দুটো শুকনো ঢোক গিলে গলাটা পরিষ্কার করে বলে উঠল তিতিরকে, অমন লুক দিয়ে লাভ নেই বউ, আমি ভয় পাই নাকি তোমাকে? তিতির এবার কোমরের দুপাশে হাত রেখে ভ্রুকুচকে বলে উঠল, ভয় পান না বুঝি? আনবো নাকি ধরে টিকটিকি? ঢোক গিলল আরাপ। টিকটিকির কথা শুনে মুখটা অসহায় দেখালো ভীষণ। বলে উঠল তিতিরকে, আল্লাহর গজব পড়বে বউ, তুমি যা শুরু করে দিয়েছো। তিতির তখন বলে উঠল, যে বলেছে তার উপর আগে পড়বে। আরাপ থামলো এবার। কি ধুরন্ধর মেয়ে রে বাবা, ওর কথা ওকেই ফেরত দিচ্ছে। গলাটা পরিষ্কার করলো আরাপ। বলে উঠল, আমাদের মধু চন্দ্রিমা তো হলোই না, তার আগেই গজব পড়িয়ে চন্দ্রবিলাসটাও ভেস্তে দেওয়ার প্ল্যান করছো তুমি, তাই না? সহসা বুকে হাত বাঁধল তিতির। আরাপকে অবাক করে দিয়ে বলে উঠল, তা কিভাবে করবেন চন্দ্রবিলাস? বের হতে পারবেন এখান থেকে? আরাপ এবার নিচের ঠোঁটটা কামড়ে ধরল। তারপর নিজে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসলো তিতিরের সামনে। এক হাত সম্মুখে বাড়িয়ে দিয়ে আওড়ালো, তুমি শুধু একবার রাজি হয়ে দেখো বউ পাখি, তোমাকে পুরো বিশ্ব ঘুরিয়ে দেখানোর দায়িত্ব আমার। জানে মান, আমার পিঠে চড়ো, কুইক। অতি উত্তরে তিতির বলে উঠল, আপনার পিঠে চড়বো কি নিচে পড়ে হাত পা ভাঙার জন্য, নাকি আপনি হুট করে সুপারম্যান হয়ে গেছেন? আরাপ দোতলার জানালা দিয়ে তিতিরের একটা সুতির শাড়ি নিচে ফেলে দিল খুব সাবধানে। তারপর আরাপ তিতিরকে বলে উঠল, এটা বিয়ে বিয়েই নামবো আমরা, দারুণ একটা অ্যাডভেঞ্চার হবে আমাদের। তবে আরাপের এত সুন্দর প্ল্যানের মাঝে তিতির বেঁকে বসলো। আরাপ এবার নিজেকে দেখে নিয়ে বলে উঠল, আমি কি আন্ডারওয়ান প্যান্টের উপর পড়েছি নাকি? তিতির তাকালো সোজাসুজি আরাপের প্যান্টের দিকে। বলে উঠল, না তো। আরাপ এবার বলে উঠল, তাহলে আমার পিঠে উঠছো না কেন? থতমত খেয়ে গেল তিতির। আরাপ ঠোঁট বাঁকালো, হাসলো সামনে দাঁড়িয়ে থাকা কিশোরী অপ্রস্তুত করতে দেখে। আরাপের মুচকি হাসি দেখে তিতির বলে উঠল, আপনি হাসছেন কেন? আরাপ থামলো। মেকি হতাশার সুরে বলে উঠল, না মানে তুমি যেভাবে আগে তাকিয়ে তারপর নিশ্চিত হয়ে বললে কথাটা, আমার তো মানিজ্যত আর দামই রইল না বউ। লজ্জা আর রাগ মিশে রক্তাভ হলো গালজোড়া। হাঁসফাঁস করে উঠল তিতির। বলে উঠল, আমি আপনার মানিজ্যদের দিকে তাকাইনি, আমি শুধু বলেছি আপনার পিঠে চড়ে আপনাকেই সহ নিচে পড়ার কোনো ইচ্ছে নেই আমার। প্রতি উত্তরে আরাপ বলে উঠল, চিন্তা করো না জানেমান, আমি থাকতে তোমাকে নিচে ফেলার সাধ্য তোমার বাবারও নেই। তবুও তিতিরের চোখে মুখে অসন্তোষ কমল না। এভাবেই বের হওয়ার ইচ্ছে তার কোনোদিনও ছিল না, জানাও ছিল না ওর। তার উপর যার সাথে বের হচ্ছে সে কিনা আরাপ, যাকে পুরোপুরি ভরসা করা বা জেনে শুনে আগুনে পা দেওয়া সমান। কিন্তু নাও করতে পারছে না, শুধুমাত্র নিজের জেদের কারণে। দোটানায় পড়ল অষ্টাদশী। থম মেরে দাঁড়িয়ে রইল এক জায়গায়। ফর্সা মুখটায় চিন্তার ছাপ দেখেই এগিয়ে এলো আরাপ। কোনো কিছু না বলেই এক ঝটকায় কাঁধে তুলে নিল তিতিরকে। সাথে সাথে ভরকালো তিতির। শুনল এক পুরুষালী ভারী কণ্ঠ। আরাপ বলে উঠল, তুমি শুধু ভরসা রাখো আমার উপর, বাকিটা সব আমি সামলে নেব। হুট করেই পড়ে যেতে নিলে চোখ খিচে আরাপের গলায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তিতির। আর আরাপ তো তিতিরকে এক ঝটকায় কোল থেকে কাঁধে তুলে নিল। সারি বেয়ে বিল্ডিং এর নিচে নামা যুদ্ধ চলল বেশ খানিকটা সময় ধরে। তিতির এই পরে তো সেই পরে, তবুও তো তারা ইমাদের পোষা গুন্ডগুলোর চোখে ধুলো দিয়ে অবশেষে তারা বুড়ো আঙুল দেখিয়ে সফল হলো। দুজোড়া পা দৌড়ে এসে থামলো গলির মোড়ে বন্ধ টং দোকানের সামনে। সেখানে তারা ছুটে এসে দাঁড়ালো। তিতির কোমরে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে তাকালো মাথার উপরে উন্মুক্ত আকাশটার দিকে। মেঘ টেঘ খুঁজল বোধ হয়, কিন্তু না, নীলাম্বর আজ স্বচ্ছ।
শুক্লপক্ষে চাঁদের আলো পরিষ্কার গলিটা। কিছু দূর অবধি গিয়েই বাঁক নিয়েছে মেন রাস্তায়। এদিকে আরাপও হাঁপাতে হাঁপাতে বলে উঠল, লাইফে ফার্স্ট টাইম প্রেমিকাকে নিয়ে এভাবে ছুটলাম। ভ্রু বাঁকালো তিতির, বুকে হাত বেঁধে চাইল আরাপের দিকে। পাঞ্জাবি হাতা গোটাতে ব্যস্ত মহাশয়। আরাপের মুখে রাজ্যের বিজয়ী হাসি, কিন্তু কিশোরী বেশ বিরক্ত হলো। দেখল আরাপের দিকে। আরাপের হাত দুটো একটু আগে অবধি আঁকড়ে রেখেছিল ওকে। রগগুলো স্পষ্ট, ফুলে ফেঁপে উঠেছে 50 কেজি ভার সহ্য করে। ঢোক গিলল মেয়েটা। উত্তর দিতে গিয়েও ধমকালো। চোখ নামিয়ে বলে উঠল তিতির, না আমি আপনার প্রেমিকা, আর না আমি আপনার সাথে পালিয়ে এসেছি। আরাপের পাঞ্জাবি হাঁটা ফোল্ড করা শেষ হয়ে গিয়েছে। তিতিরের কথা শুনে মুখ তুলে তাকালো না। ঠোঁটের কোণে এক হাসি। হাসিটা রেখেই বলে উঠল, ঠিকই তো, তুমি তো আমার বউ। আর বউ হয়ে বরের সাথে পালাতে যাবে কোন দুঃখে? নেহাত তোমার বাবা সদর দরজায় বিশাল রামদা নিয়ে বসে আছেন, আর আমার খাতির যত্ন করবেন বলেছেন। তাই তো আমরা জানালা দিয়ে বেরিয়ে এসেছি, তাই না? আরাপের কথা শুনে মূর্ছা গেল তিতির। কি সুন্দর ঠেস দিয়ে কথাগুলো বলে গেল লোকটা ওকে। বিমূর্ষতা ঠেলে ঠুলে কোনো রকমে আওড়ালো তিতির, আপনি আবার আমার বাবাকে নিয়ে উল্টাপাল্টা বলছেন? সঙ্গে সঙ্গে জিভ কাটল আরাপ। সাথে সাথে দুগালে দুবার হাত ঠেকিয়ে বলে উঠল, তবা তবা, আমি আমার শ্বশুরের নামে উল্টাপাল্টা বলবো? ছে, আরাপ চৌধুরী অতটাও দুর্নীতি আসেনি যে শ্বশুর বাড়ির নামে বদনাম করবে। বরং আমি তো কিন্তু ডিরেক্টলি তোমার বাবার সুনামি করছিলাম, তুমিই ধরতে পারোনি। এবার এটা কার দোষ? চোখ ছোট ছোট করে চাইল তিতির। কোমরে হাত রেখেই বলে উঠল ঝগড়ুটিভাবে, বাড়ি থেকে বেরোতে না বেরোতেই শুরু করে দিয়েছেন তো? আরাপ বলে উঠল, আমি শুরু করলে তুমি তো লজ্জাতেই দাঁড়াতে পারতে না বউ পাখি। এবার তিতির ক্ষিপ্ত হয়েই তেড়ে যেতে লাগলো আরাপের দিকে কিছু কথা শোনানোর জন্য। কিন্তু সেই সুযোগটা আর পেল না তিতির। ক্ষিপ্ত কিশোরীকে সম্পূর্ণ উপেক্ষা করে আরাপ এগিয়ে যেতে লাগলো মেন রাস্তার দিকে। আরাপকে একা চলে যেতে দেখে তিতির হতবুদ্ধি হয়ে ফ্যাল ফ্যাল চোখে চেয়ে দেখলো অন্ধকারে মিলিয়ে যাওয়া এক অবয়বকে। শূন্য রাস্তায় একা দাঁড়িয়ে বুকটা খাঁ খাঁ করে উঠল তিতিরের। এভাবে ফেলে চলে গেল, এইভাবে? তবে মিনিট খানেক বাদেই সে আবার খাঁকা করা বুকে এক পশলা বৃষ্টি নামিয়ে ফিরে এলো আরাপ। আর সাথে নিয়ে এলো একটা কালো রঙের বাইক। আরেক দফা অবাক হলো তিতির। মুখ খুলল এবার, চিল্লিয়ে বলে উঠল, এটা কি? আরাপ সাথে সাথে বলে উঠল, ঘোড়া। তিতির সাথে সাথে আবার রেগে বলে ওঠে, ইয়ার কি করছেন আমার সাথে? কার বাইক চুরি করে এনেছেন আপনি? প্রত্যুত্তরে আরাপ ভাবলেস ভাবে বলে উঠল, জানি না, দেখলাম রাস্তার সাইডে চাবি সহ দাঁড় করানো রয়েছে, তাই নিয়ে চলে এসেছি। তাছাড়া যার বাইক সে চাবি রেখে গেল কেন? হা হতাশ করে উঠল তিতির। কপালে হাত রেখে বলে উঠল, হায় আল্লাহ, এখন এই মাঝখানে যদি বাইক চুরি অপবাদে দৌড়ানি খেতে হয়, তাহলে আপনার একদিন কি আমার একদিন। এত কিছুর পরেও আরাম নির্লিপ্ত ভঙ্গিমায় বাইকের সিটটায় চড়ে বসলো। হেলমেট মাথায় দিতে দিতে খুব শান্ত স্বরে বলে উঠল তিতিরকে, তুমি বসলে বসো, নয়তো আমি তৈয়বাকে নিয়ে ঘুরে আসবো। গতকাল রাতে ডেট ক্যান্সেল করেছিলাম বলে সকালে আমাকে পরাণ যায় জলিয়ারে গান গেয়ে পাঠিয়েছে। আজকে যদি ফিনাইল খেয়ে নেয়। এতটুকুই বলেই থামলো আরাপ। কিছু মনে পড়েছে এমন ভান ধরে আতকে উঠল মুহূর্তেই। নিজেই বলে গেল সাথে সাথে, থাক বউ, তোমার আর আমার এই চুরি করা বাইকে উঠে কাজ নেই। তৈয়বা জানতে পারলে কষ্ট পাবে। আর আমি আমার এই সন্টু মন্টু গার্লফ্রেন্ডটাকে আর এত কষ্ট দিতে পারবো না। সরি। দিদি তো তবদা খেয়ে উল্টে পড়ার জোগাড়। আবার সেই গার্লফ্রেন্ড। রেগে আগুন হলো শরীরটা। কি অবলীলায় বউয়ের সামনে অন্য মেয়ের সাথে ঘুরতে যাবে বলছে। কত বড় সাহস! অপর পাশে আরাপ ঠোঁট টিপে হাসলেও নীরের মুখে তিতিরকে জ্বলতে দেখলো। দাউ দাউ করে জ্বলছে তার বউটা। যাক, তীরটা অবশেষে তার বরাবর লেগেছে। তিতির এবার ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে বসল আরাপের পেছনে। আরাপ হেলমেটটা এগিয়ে দিতেই হাত থেকে ছোঁ মেরে টেনে নিল সেটা। দাঁতে দাঁত পিষে বলল তিতির, আপনার এই সন্টু মন্টু গার্লফ্রেন্ডকে বলে দেবেন যেন সাবধান থাকে। সামনে পড়লে ফিনাইল খেলে না মরলেও আমার হাতে নির্ঘাত মরে যাবে। তিতিরের কথা শুনে আরাপের হাসির মাত্রা বাড়ল এবার। খুব কষ্টে টেনে টুনে আটকালো তা। কি বিপদ! বরকে মানে না, অথচ গার্লফ্রেন্ডকে মেরে দিবে বলছে। বউ তো নয়, যেন শ্বশুরের জেরক্স কপি। তৈয়ব ওরফে তৈয়বার জমদূতকে পেছনে বসিয়ে তবুও খুশি খুশি মনে বাইক স্টার্ট দিল আরাপ। বলে উঠল, ধরে বসো জানেমন, পড়ে গেলে তো টের পাবো না। সাথে সাথে নাক ফোলালো তিতির। শ্বাস ফেলে মুখ ঘোরালো অন্যদিকে। চিপিয়ে চিপিয়ে বলে উঠল, টের পাবে না মানে কি? আরাপ প্রত্যুত্তরে বলে ওঠে,
দোতলা থেকে কাকে কাঁধে করে নামালাম সেটাই তো টের পেলাম না। বাইক থেকে আবার পড়ে গেলে কি করে টের পাবো বলো? ইনিয়ে বিনিয়ে ওকে শুকনো বলা। রাগ আর অভিমান একসাথে বেড়ে উঠল গলায়। তিতির এবার রাগ করে বলে উঠল, পড়ে গেলে তো ভালো হবে। আপনার আত্মই এবার মাঝখানে পোচের কাটা সরে যাবে। আর আপনিও আপনার সন্টু মন্টু গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যেতে পারবেন। আরা প্রতি উত্তরে বলে ওঠে, বেশ, তুমি যখন এত করে আমাকে তার সাথে আমার মিলিয়ে দিচ্ছ তখন। থামলো আরাপ, ঠোঁটের কোণে ফিচেল হাসি। ইচ্ছে করেই গাড়ির স্পিড বাড়ালো। সাথে সাথে বাড়লো তিতিরের ভয়। সাথে সাথে তিতির বাইকের পেছনের অংশ শক্ত করে চেপে ধরলো, কিন্তু এতে লাভ হবে বলে মনে হলো না। বাইকের গতি কমার কোনো চিহ্নই নেই। উল্টে সাই সাই বেগে ছুটে চললো ফাঁকা রাস্তা দিয়ে। অগত্যা এক হাতে পাঞ্জাবির পিছন থাবা বসালো তিতির, অন্য হাতে খামচে ধরলো আরাপের কাঁধ। আর এই বাতাসের দাপটে এলোমেলো ভাবে চুলগুলো উঠতে লাগলো তিতিরের। এর ভিতরেই চেঁচিয়ে বলে উঠল তিতির, আপনার কি একটুও মায়া দয়া নেই নাকি? এমন পাগলের মতো বাইক চালাচ্ছেন। সত্যি সত্যি কি এভাবে মেরে ফেলতে চান নাকি? আরাপ তখন বলে ওঠে, তুমি কি মিথ্যে মিথ্যে বলেছিলে নাকি? আগে বলবে না? তিতিরে আর ঝগড়া করতে ইচ্ছে করলো না। ঠোঁটে ঠোঁট চিপলো, সংযম পাহাড় করলো। এদিকে বিনা বাক্য ব্যয়ে হাড় হিম করা গতি কমে এলো বাইকের। গিয়ার এসে নামলো নর্মাল স্পিডে। শ্বাস ফেলো তিতির। এতক্ষণে যেন আশেপাশে তাকানোর সুযোগ পেল মেয়েটা। কিছু মুহূর্তের মধ্যে সতর্ক হলো, এইটা কোথায়? সাথে সাথে তিতির জিজ্ঞেস করলো আরাপকে, রাস্তাটা কোন দিকে যাচ্ছে? আরাপ প্রতি উত্তরে বলে উঠল, রাস্তায় তো বর নেই যে কোথাও নিয়ে যাবে, তাই আপাতত কোনো দিকে যাচ্ছে না সে, আমাদেরকেই কষ্ট করে যেতে হবে। সাথে সাথে কপাল কুঁচকে ফেললো তিতির, ভ্রুজোড়ার মাঝে ভাঁজ পড়ল। ঠোঁট ফুলিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছিলাম। তা এটা কোন জায়গা? সাথে সাথে আরাপ বলে ওঠে, কেন ভয় পাচ্ছ? পিছনে বসেই নড়ে চড়ে উঠল তিতির। এদিক ওদিক তাকিয়ে বলে উঠল, মোটেও না। তিতির সদাগর ভয় পায় না। শব্দহীনভাবে হাসলো আরাপ। কালো হেলমেটের বাইরে সেই হাসির অস্তিত্ব খুঁজে পেল না তিতির। বাইক থামলো একটা খোলা ব্রিজের মাথায়। আর ব্রিজের নিচে রয়েছে সরু খাল, আপন প্রবাহে ব্যস্ত জলাশয়। এবার তিতির বাইক থেকে নামলো অবাক চোখে। পাতলা ঠোঁটের কোণায় রয়েছে অবাকতা। মুখ ফসকে বলে উঠল আলগোছে, এত সুন্দর এখানে জায়গা আছে, জানতাম না তো। আরাপের উত্তর দেওয়ার জন্য ফুসরত নেই। দু ক্রোশ করে বাইকে ঠেস দিয়ে দাঁড়ালো আরাপ। দুটো হাত গুজলো বুকের পাশে। ঘন কালো চুলগুলো উড়ছে তীব্র হাওয়াতে তিতিরের। গভীর মনোযোগ দিয়ে দেখলো তিতিরকে। কি নিষ্পাপ মুখখানা, কত অল্পতে খুশি। কখনো জোনাকি পিছু নিচ্ছে, তো কখনো তারা খসার অপেক্ষা করছে আকাশের দিকে চেয়ে। আচ্ছা, এই সময়টুকু আদলে মুড়িয়ে বুক পকেটে রেখে দিলে ভালো হতো না? তাহলে সারাদিনে এই যে এত ক্লান্তি এক নিমেষে ভালো করে দেওয়া এই সুন্দর মুখটা দেখার জন্য এত দূর ছুটে আসতে হতো না ওকে। চাইলেই দেখতে পারত একান্তে নিজের করে। আরাপের ভাবনার মাঝে তিতির বলে উঠল, কি হলো, কি ভাবছেন? এই জায়গাটার খোঁজ আপনি পেলেন কোথায়? তখন আরাপ বলে ওঠে, কেন, আমার আগে তুমি পেলে বুঝি এই জায়গাটা দখল করতে? বাট সে ঘুরে বালি বউ পাখি, এটা অলরেডি আমি কিনে নিয়েছি। তিতির হাতে হাতে বলে ওঠে, কিনে নিয়েছেন? কার জন্য কিনে নিয়েছেন? প্রথম বাক্যটা জোরে বললেও দ্বিতীয় বাক্যটা আনমনেই বিড়বিড় করে বলে উঠল তিতির। এতটাই আস্তে যে করে বলল যে আরাপ অর্ধেকটা শুনলো মোটে, বাকিটা শোনার জন্য ঝুঁকে এলো। কানের পিছে হাত রেখে বলে উঠল আরাপ, কি বললে? শুনতে পাইনি তো, আরেকবার বলবে প্লিজ? তিতির এবার দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে নিশ্চুপ রইল। এবার আরাপ বেশ সময় নিয়ে বলে উঠল তিতিরকে খেপাতেই, কার জন্য কিনেছি তাই তো? তিতির এবার গোল গোল চোখে একরাশ কৌতূহল নিয়ে চেয়ে রইল আরাপের দিকে। আরাপ বলে উঠল, একজন স্পেশাল মানুষের জন্য, যাকে রাত বিলেতে তাকে নিয়ে এখানে ঘুরতে আসলেও কেউ বিরক্ত করতে পারবে না। এতক্ষণে হাসি হাসি মুখটা মোমবাতির মতো দপ করে নিভে গেল তিতিরের। স্পেশাল মানুষ? নিশ্চয়ই ওই তৈয়বার কথা বলছে। আরাপ সোজা হয়ে দাঁড়ালো, গলায় দুষ্টুমির সুর। বলে উঠল তিতিরকে, কি হলো, দাঁড়িয়ে রইল যে, চাঁদ দেখবে না? প্রতি উত্তরে তিতির অভিমানী স্বরে বলে উঠল, ইচ্ছে নেই, ফিরে যাব, চলুন। কিন্তু তিতিরে আর ফিরে যাওয়া হলো না। বাতাবরণ কাঁপিয়ে ঝড় শুরু হলো। চোখের পলকে মেঘে ঢেকে গেল পশ্চিমা আকাশটা। বিকট গর্জনের সাথে ঝড়ো হাওয়া, উড়ছে ধুলো বালু। তিতির চোখ বন্ধ করেও রেহাই পেল না। বাতাসের বেগে বালুকণা এসে ঢুকলো তিতিরের চোখের ভিতর।
একে তো ঝড় শুরু হয়েছে, তার উপর চোখ খুলতেও পারছে না, এখন ফিরবে কি করে। তখনই দুটো শক্তপোক্ত হাতের আঁচলে গাল দুটো ঠাঁই পেল তিতিরের। ভিতরটা কেঁপে উঠল অচেনা আশঙ্কায়। ছোঁয়াটা ভীষণ আদুরে হলেও হাত দুটো ছিল খসখসে। তিতির এবার বলে উঠল চোখ বন্ধ করে, আরাপ। আরাপ প্রতি উত্তরে বলে ওঠে, হুম, আমি ভূত। তিতির আবারও বলে ওঠে, কি কি করছেন আপনি? আরাপ চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, দেখছি কোন হাতি ঘোড়া আবার ঢুকলো আমার বউয়ের চোখের ভিতর। সদাগর বাড়ির সদর দরজার সামনে খানদানি চেয়ারে পায়ের উপর পা তুলে বসে রয়েছে ইমা সদাগর। মুখ ভর্তি পান, পরনে সাদা লুঙ্গি আর ফতুয়া। ধারালো ইস্পাতে আলো পড়া চকচক করছে, আর বাম হাতে রয়েছে রামদা। তখনই বাইরে থেকে ছুটতে ছুটতে একজন মাঝবয়সী লোক এলো। হোঁচট খেলো দরজা অবধি এসেই। হুমড়ি খেয়ে পড়ল ইমাদ সদাগরের সামনে। লোকটা পায়ের কাছে পড়ায় ইমাদ সদাগর বলে উঠল, মরার আর জায়গা পাস না? লোকটার সাথে হাতে মুখ তুলল, উঠে দাঁড়ালেও হাঁটু কাঁপলো সমানে। তারপর ভয়ে ভয়ে বলে উঠল, বস, আমাজন পালাইছে ওই নাটকীয় নাতির লগে। গলি মোড় দিয়ে বাইকে উঠতেছিল, আমি দেখেছি। কথাটা বলেই লোকটা বারবার ঢোক গিলতে লাগলো মাথা নিচু করে। ঘাড় বাঁকিয়ে দেখার চেষ্টা করলো ইমাদ সদাগরের অভিব্যক্তি। লোকটার বুকটা দুরু দুরু করে কাঁপছে। এই বুঝি ইমাদ সদাগর রামদা দিয়ে এক কোপে ওর গলা থেকে মাথাটা আলাদা করে দেয়। কিন্তু লোকটাকে অবাক করে দিয়ে তিতিরের বাবা হাসলেন। হাসির কারণে লোকটার লাল দাঁতগুলো দৃশ্যমান হলো, ডান চোখটা কাঁপলো একটু। হিসিয়ে বলে উঠল, আমার লগে দুইবার বেইমানি করলা আমাজান। কষ্ট পাইছি, বহুত কষ্ট পাইছি আমি। ছুটে আসার লোকটার লোম দাঁড়িয়ে গেল শরীরের। বিচার তো দিল আরাপ আর তিতিরের নামে। মাঝখান দিয়ে সে নিচে না ফেসে যায়। হুট করেই উঠে দাঁড়ালেন ইমাদ সদাগর। এক হাতে পরনের সাদা লুঙ্গিটায় এক কোণা উঁচলেন। হাঁক দিলেন তার পোষা গুন্ডা লোককে, ওই তোরা কে কোথায় আছিস? আমার জিপটা বাইর কর। সামনে থাকা লোকটা তখন মিনমিন করে বলে উঠল, বস, ওগরে তো ধরতে পারবে না এখন, ওরা তো চইলা গেছে। ইমাদ সদাগর তখন লোকটার মুখোমুখি এলো, হেসে হেসেই জিজ্ঞেস করে উঠল, তোরে কেডাই কইল আমি আমার আম্মাজান রে আনতে যাইতেছি? লোকটা প্রতি উত্তরে বলে ওঠে, তাহলে কইয়ে যাইতেছেন বস? সোজা হয়ে দাঁড়ালেন ইমাদ সদাগর, হাতে রামদাটা উঠালেন। 2 কদম পিছিয়ে গেল সেই লোকটা। খড় করে গলা ভিজিয়ে দোয়া দুরুদ পড়ে নিল শেষবারের মতো। কর্ণকুহরে পৌঁছালো শীত দ্বারা হিমস্রোত বয়ে যাওয়া কণ্ঠস্বর, ওই এমপি বেশি উড়তাছে, ও সাঙ্গা পাঙ্গাগুলো কাটবার যাইতেছি গোড়া থেইকা। সেই ভীষণ ঝড়ের রাতে আরাপের হাতে আজলে স্থান পেল তিতিরের নরম গাল দুটো। চোখ বন্ধ করে শুধু অনুভব করলো তিতির। ভারী নিঃশ্বাস আজলে পড়ছে কপালে তার, আর বুকের ভিতরে দামাদা বাজছে। কানে এলো এক মোহনীয় কণ্ঠস্বর, বউ, তুমি কি জানো তুমি ভয়াবহ রকমের সুন্দর? ভারী বাতাসের শব্দে মিশে গেল সেই কথাটা। তিতির ঠিক শুনতে পেল না ভালো করে। অগত্যা একরাশ বিরক্তি নিয়ে খেকিয়ে উঠল, কি কি বললেন? আমি তো কিছুই শুনতে পেলাম না, আরেকবার বলুন। তিতিরের কথা শুনে আরাপের প্রেমের নৌকা পট করেই ডুবে গেল নিমিষেই। তীর হারালো, 2 চোখে সচেতন হলো। ফিনফিনে ওই কণ্ঠ যুগলে একটা গাঢ় চুমু খাওয়ার ইচ্ছেটাকে গলা টিপে বলে উঠল, বলছিলাম চোখে তো মনে হয় সত্যি সত্যি তোমার হাতি ঘোড়া ঢুকে গেছে। জাল নিয়ে কি নামতে হবে ধরার জন্য? আমি নামি, না হলে অন্য কেউ নামলে তো আবার ভরসা নেই যদি না উঠতে চায়। তিতির এবার বিরক্ত হয়েই বলে উঠল, আপনি কিন্তু। তিতিরকে থামিয়ে দিয়ে আরাপ বলে উঠল, অনেক রোমান্টিক তাই না? জেনেটিক পেয়েছি জানেমান। আমার দাদার দাদা আর তার পরদাদা, তারও পরদাদা, সবাই কিন্তু হেভি রোমান্টিক ছিল। ঘরে ঢুকলে বাচ্চা কাচ্চা যন্ত্রণায় পথ খুঁজে পাওয়া যেত না জানো। আরাপের কণ্ঠস্বর বেশ তুঙ্গে। 2-1টা শুকনো পাতা ঝোড়ো হাওয়া উড়ে এসে ভিড়ছে পিঠের উপর। আর চুলগুলো, সেগুলো তো স্বাধীনভাবে উড়ছে। চোখ দুটোর কথা বাদই দিলাম, এসব কিছু লজ্জা নয়। বিরক্তিতে কপাল কুঁচকে ফেলেছে তিতির। বিরক্ত হয়েই বলে উঠল তিতির, আপনি প্লিজ এসব উল্টাপাল্টা না বকে দেখবেন আমার চোখে কি পড়েছে। সাথে সাথে আরাপ বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ দেখছি তো, দাঁড়াও একটু ফু দিয়ে দেখি ঠিক কি না কি। আর কিছু বলতে পারল না। তিতির সাথে সাথে বলে ওঠে, শুধু ফু কিন্তু, বেশি কিছু করলে এমন দেব না, পর্দাদার নামও ভুলে যাবেন। আরাপ নিঃশব্দে হাসলো তার ডান পিঠে বইয়ের কথায়। হুমকিটুকু পাত্তা না দিয়ে মুখ বাড়ালো। আলগোছে আঁকড়ে ধরলো তুলতুলে গাল দুটো। বুকের ভিতর চলা ঝড়টা যেন শুরু হলো তখনই।
আগাম কোনো সংকেত ছাড়াই টপ করে ঠোঁট ছুঁয়ে দিল তিতিরের চোখের ওপর। ভেজা স্পর্শে শিউরে উঠল তিতির। হাত দুটো উঠে এলো, খামচে ধরলো আরাপের আঙুলগুলো। আর তিত্তির করে কেঁপে উঠল তিতিরের ঠোঁট জোড়াও। তিতির বলে উঠল, আপনি কিন্তু চিটিং করছেন, চিটিংবাজ কোথাকার। আরাপ হাসলো নিঃশব্দে। সে শব্দহীন হাসি চোখে না দেখলেও বুঝে ফেলল তিতির। ফের বলে উঠল তিতির, আমি চোখ খুলতে পারছি না দেখে আপনি ইচ্ছে করেই করছেন এমনটা, তাই না? যাতে আমি পালাতে না পারি। প্রশস্ত হাসলো আরাপ নিঃশব্দে। তারপর আরাপ তিতিরের গাল দুটো উপরে তুললো সামনাসামনি। দেখলো লাল টমেটো তিতিরকে। তিতির তখন জর্জরিত। শ্বাসের গতি বেড়েছে, সেই সাথে বেড়েছে লজ্জা। আরাপ এবার বলে উঠল, তোমাকে পালাতে দিলে তো তুমি পালাবে। এখন চোখ ছুঁয়েছি, খুব তাড়াতাড়ি ঠোঁটো ছোবো। এর আগে পালানোর কথা ভাবলে বেঁধে নিয়ে আসবো নিজের কাছে। তিথি ঠোঁট টিপে দাঁড়িয়ে রয়েছে। বন্ধ চোখে শরীরখানা কাঁপলো। ভয়েতে না, আক্রোশে। আরাপের কিসের এত অধিকার বোধ ওর ওপর? এত তুচ্ছ তাচ্ছিল্য করার পরেও কিসের ভালোবাসা? মিনিট খানেকের জন্য আদরের জোয়ারে গা ভাসালেও মস্তিষ্ক সজাগ হলো মুহূর্তেই। বলে উঠল, বেঁধে নিয়ে আসবেন মানে? মগের মুল্লুক নাকি? আরাপ শুনল না সেইটুকু কথাটা। মেয়েটার অভিমানী স্বরে নিতান্তই অনীহা দেখিয়ে সামনে এগিয়ে গেল সে। সাথে সাথে জুতোর নিচটা মরমর করে উঠল শুকনো ডালে পাড়া পড়তেই। ঠান্ডা বাতাসে ছুঁয়ে টুয়ে গেল শুভ্র পুরুষটার সাদা পাঞ্জাবি। তিতির ভরকালো। একে তো চোখের সামনে অন্ধকার, তার উপর ফেলে টেলে চলে যাচ্ছে নাকি উজবুকটা। গলা চড়িয়ে শুধালো তিতির, আরে আপনি কি আমাকে একা ফেলে চলে যাচ্ছেন? ভালো হবে না কিন্তু বলে দিলাম। দূর, চোখের ভিতর বালু ঢোকার আর সময় পেল না। এতগুলো কথার পরেও কোনো উত্তর এলো না আরাপের। বুঝলো আরাপ নেই আশেপাশে। ঢোক গিল তিতির। মেয়েটা ভীষণ ভয় পেয়েছে। এই প্রচণ্ড ঝড়ের রাতে মাঝ ব্রিজের উপর একা দাঁড়িয়ে থাকা নিশ্চয়ই ভয়ের বিষয়। মিনিট খানেক পার হলো। শেষমেশ নিজেই ঠিক করলো তিতির, দাঁড়িয়ে থাকবে না আর। আপাতত ফিরে যাওয়া নিয়ে কথা। কোনো রকমে চোখটা খুলতে পারলেই হলো। তারপর আরেকবার ওই উজবুকটা আসুক সামনে। তারপর তিতির দেখিয়ে দেবে কে কাকে বেঁধে রাখে। নিষ্পিস করছে হাত দুটো, চোখটা চুলকাচ্ছে খুব। হাতটা চোখ অবধি যাওয়ার আগেই হাতটা থামিয়ে দিল আরাপ। বলে উঠল, হাত দিচ্ছিলে কেন চোখে? লাল হয়ে যেত তো জায়গাটা। তিতির নিশ্চুপ হলো। অভিমান গেড়ে বসেছে গলায়। শব্দ আসছে না সেখান থেকে। ফের শুনলো আরাপের ব্যস্ত স্বর, এদিকে এসো আমার সাথে। কিন্তু তিতির চাইল না আরাপের সাথে যেতে। একটু পর পর খালি ফেলে রেখে চলে যায়। আর এখন আবার দরদ দেখাচ্ছে ওকে। চাই না কোনো দরদ টরদ। কিন্তু তিতিরের পা জোড়া শুনলে তো, সে তো চললো মানুষটার পেছন পেছন। ছোটখাটো হাত দুটো স্থান পেল খসখসে হাতের তালুতে। তিতির এবার থমথমে স্বরে শুধালো, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আর কেনই বা নিয়ে যাচ্ছেন? চলতে চলতে আর চোখে তাকালো আরাপ। পরখ করে নিল তিতিরকে। স্বাভাবিকভাবেই বলল, ব্রিজের ওপর রোমান্স করলে যদি কেউ দেখে ফেলে, আমাদেরকে তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিবে। তাই আপাতত একটা সেফটি প্লেসে যাচ্ছি। এখন চলো তো বউ। প্রত্যুত্তরে তিতির বলে উঠল, কেন? এমপি আরাপ চৌধুরী ভাইরাল হতে ভয় পাচ্ছে নাকি মন্ত্রিত্ব হারানোর ভয় পাচ্ছে? খোঁচা খেয়ে আরাপ হাসলো নিঃশব্দে। বইয়ের রাগটুকু ধরতে সময় লাগলো না ওর। ফিচেল হেসে বলে উঠল আরাপ, শোনো, শ্বশুরের একমাত্র মেয়ে, মন্ত্রিত্ব হারানো ভয় আমার নেই। নেহাত তোমার সাথে খোলা আকাশের নিচে রোমান্সটা ঠিক পোষাচ্ছিল না, তাই জায়গাটা চেঞ্জ করছি। বুঝেছো এবার? না আরও ডিটেলসে বলতে হবে? না, সেসব না বুঝলেও যা বুঝলো তাতে কোনোভাবে এই লোকটাকে তিতির হারাতে পারবে না। কথার প্যাচে ফেলে তো আরও না। অগত্যা হাল ছেড়ে দিল তিতির। সবচেয়ে অপছন্দের মানুষটার হাতে হাত রেখে হাঁটলো অন্ধের মতো। তারপর দুজনে ধূপধাপ পা ফেলে শুকনো পাতার উপর হাঁটতে লাগলো। ততক্ষণে বাতাস থেমে শুরু হয়েছে আকাশ ভেঙে বৃষ্টি। ভারী বর্ষণে ভিজে একাকার দুটো মানুষ। এক হাতে তিতিরকে ধরে রেখেছে, অন্য হাতে মুখ মুছলো আরাপ। আর ভেজা চুলগুলো আঙুলের ফাঁকে ফেলে দিল পেছনে। হাঁটার গতি বাড়ল। এতক্ষণে চোখ মেলল কিশোরী। বৃষ্টির পানিতে চোখের পানি সরে গিয়েছে। স্পষ্ট হয়েছে সামনেরটা। তবুও হাত ছাড়ল না আরাপের। কোনো এক অদ্ভুত কারণে এবারে হেরে গেল তার ইগোটা। তবে বেশি দূর হাঁটতে হলো না বোধহয় ওদেরকে। মিনিট খানেক পরেই থামলো আরাপ। পিছন পিছন হেঁটে এলো তিতিরের পাজোড়াও। তারপর অবাক হয়ে চোখ দুটো আবিষ্কার করলো টিনের ঝাপড়া দেওয়া ঘর। না চাইতেও যেন আনমনে তিতির বলে ফেলল, আমরা এখানে থাকবো রাতে?
আরাপের চোখে মুখে তখন হাসি। প্রচন্ড বৃষ্টির মধ্যেও হাসলো মানুষটা। তিতির নাক মুখ কুঁচকে ফেলা আগেই বলে উঠল আরাপ, কেন থাকতে পারবে না? শোনো জানে মন, লাইফের সব কিছু এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন। কারণ জীবন কাকে কখন কোথায় দাঁড় করায় সেটা তো আর বলা যায় না। তাই আগে থেকেই মানসিক প্রস্তুতি নিয়ে রাখা স্বাচ্ছন্দ্যের জন্য ভালো, আর মনের জন্যও। তিতির ততক্ষণে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে সামনের দিকে। যেহেতু বোঝেনি আরাপ কি বলেছে, তাই উদাস উদাস স্বরে বলে উঠল তিতির, আপনি বড্ড কঠিন কথা বলেন। প্রত্যুত্তরে আরাপ এবার বলে উঠল, আমি কিন্তু রোমান্টিক কথাও বলতে পারি গেদুর মা, বলবো নাকি? তিতির সাথে সাথেই প্রত্যুত্তর করে উঠল, না থাক, আমার কোনো ইচ্ছে নেই আপনার ওসব বাজে কথা শোনার। সাথে সাথে আরাপ বলে উঠল, সেই ওসব শুনলে যদি আবার আমার বউ খালি গলায় বিষম খায়, দরকার নেই বাবা, থাক, আমরা নর্মাল কথাই বলবো, ঠিক আছে না জানেমান? তিতির এবার একরাশ বিরক্ত ছেড়ে শ্বাস ফেলতেই ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ। বয়সটা আন্দাজ করতে না পারলেও এরপরে কি হতে পারে সেটা যেন তিতির আন্দাজ করে ফেলল। আরাপের কানের কাছে এসে পিস পিস করে বলে উঠল, শুনুন না, বলছিলাম কি আমরা বাড়ি ফিরে যাই, যা ভেজা তো ভিজেই গেছি, এখানে আর থেকে কি করব বলুন? আরাপ এবার বলে উঠল, এখন কষ্ট হলেও এখানে রাতটা কাটাতে হবে বউ, তোমার বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি। অতি উত্তরে তিতির বলে উঠল, তাতে কি হয়েছে, আপনার তো চুরি করা বাইক আছে। আরাপ এবার আবার বলে ওঠে, আমি তো আর গল্পের হিরো নই, তাই এই বৃষ্টির মধ্যে চুরি করা বাইক চালিয়ে মনে হয় না কোনো সুবিধা করতে পারবো। তিতির আবার বলে ওঠে, তাই বলে এখানে থাকবো আমরা? আরাপ বলে উঠল, এই মুহূর্তে বাড়ি ফিরে তোমার বাবার রামদায়ের নিচে স্বেচ্ছায় জীবন দেওয়ার চাইতে এখানে থাকা ঢের ভালো, ভেবে দেখো বউ। এদিকে দুজনে ফিস ফিস শুনে মহাবিরক্ত হলো বয়স্ক মহিলাটি, তাই খেকিয়ে বলে উঠলেন, এই তোমরা কেডা, এইখানে কি চাই? বয়স্ক মহিলাটির কথা শুনে দুজনেই চমকে উঠল, ঢোক গিলল তিতির। আরাপ আর তো হেসে বলে উঠল, আসলে আমি আর আমার বউ ঘুরতে এসেছিলাম, বুঝতে পারিনি যে হঠাৎ করেই এত বৃষ্টি নামবে, তাই আজ রাতটা কোনোভাবে আপনার এখানে একটু থাকতে দেবেন? এবার বৃদ্ধ মহিলাটি সন্দেহ নিয়ে চাইলো ওদের দিকে, ঠিক যেন বিশ্বাস করতে পারলো না আরাপের কথাগুলো। থুরা থুরা কণ্ঠে ফুটে উঠল সেই অবিশ্বাসের টানাপোড়ন, তোমরা যে স্বামী স্ত্রী তার প্রমাণ কি? তিতির যেন এই ভয়টাই পাচ্ছিল। ভেজা পাঞ্জাবি হাতাটা দু হাত দিয়ে টানলো আরাপের। মানুষটা ফিরে চাইতে মৃদু স্বরে বলল তিতির, এখনো সময় আছে, ফিরে চলুন এখান থেকে। আরাপ অধৈর্যরা আরো একবার দুপাশে সরিয়ে ফেললো। তারপর তিতিরকে সম্পূর্ণ উপেক্ষা করে সামনে চাইলো। পরপর চোখ নামিয়ে ভীষণ দুঃখী দুঃখী কণ্ঠে আওড়ালো আরাপ, আমার বউ 2 মাসের প্রেগনেন্ট, বৃষ্টিতে ভিজে শরীরটা না খারাপ হয়ে যায়, তার উপর আপনি প্রমাণ চাইছেন? আচ্ছা বেশ। থামলো আরাপ, ঘাড় ঘুরিয়ে তাকালো বিস্ময়ের চোয়াল মাটিতে ঝুলিয়ে থাকা তিতিরের দিকে। পরপর ফট করে বলে উঠল, গেদুর মা, একটু বমি করে দেখাও তো, নয়তো উনি বিশ্বাসই করতে চাইছেন না যে আমরা বিবাহিত। অল্প বয়সেই মেয়ে বিয়ে করে বিপদেই না পড়লাম। ছ্যা! তিতিরের চোখগুলো বড় বড় হয়ে গেল আরাপের কথা শুনে। বমি না করলেও কেসে উঠল সহসাই। আরাপের মিথ্যেগুলো হজম করতে বেগ পেতে হলো ওকে। মুহূর্তের মধ্যেই কান দুটো যেন হ্যাং হয়ে গেল তিতিরের। মনে মনে সখানিক গালাগালি দিতে লাগলো আরাপকে। এসবের মাঝেই বৃদ্ধ মহিলাটি নরম সুরে বলে উঠল, আহারে, পোয়াতি বউ লইয়া বাইরে খাড়াইয়া রইছ কেন? আইও, ভেতরে আইও। ব্যবহারে এমন পরিবর্তনে তবদা খেয়ে গেল মেয়েটা। বৃদ্ধার ঘরের ভিতরে ঢুকতেই আরাপ চাইলো ওর দিকে, ঠোঁট জুড়ে চাপা হাসি। এতক্ষণ চুপ করে থাকলেও এবার বেশ ফুঁসে উঠল তিতির। আঙুলটা ঘুরাতে ঘুরাতে দাঁতে দাঁত পিষে দিশেহারা কণ্ঠে আওড়ালো তিতির, ছাগলের 3 নম্বর বাচ্চা, উজবুকের ঘরে উজবুক, আমি প্রেগনেন্ট। বৃষ্টি বাড়তেই কমলো দমকা হাওয়া। ধরণীতে সিক্ত হলো এক আকাশ ভাঙা বর্ষায়। ভেজা পাঞ্জাবিতে টিনের ঘরে বারান্দায় দাঁড়িয়ে আছে আরাপ। চওড়া পুরুষালী বুক, পিঠে লেপটে আছে শুভ্র সুতির কাপড়, আর হাতে ঘড়ির কাছের ফোটায় ফোটায় রয়েছে জলকণা। অন্য হাতে ফোন। তৈয়ব কল করেছিল একটু আগে। হুটহাট এত রাতে কোনো জরুরি কাজ না থাকলে তৈয়বকে কল করার মানুষ নয়। আরাপের চিন্তা হলো। শুভ্র ললাটময় কুঁচকে এলো আশঙ্কায়। ঠোঁটে ঠোঁট পিষে ডায়াল প্যাডে ঢুকতেই তখনই বারান্দায় এসে দাঁড়ালো একজোড়া নগ্ন পা। পাইলে রিমঝিম শব্দ শুনতেই থামলো আরাপ। জলজলে স্ক্রিনে আলোটা ঘুরিয়ে পিছনে চাইলো। আর তখনই যেন বিস্ময়ে ঠিকরে উঠল সুগভীর চোখ জোড়া।
সতর্কিত খেই হারিয়ে অমূলক চেয়ে রইল সম্মুখে দাঁড়ানো রমণীর পানে। রমণীটি পরনে রয়েছে সুতির শাড়ি, যদিও মেরুন রংটা ফ্যাকাশে হয়ে গেছে। বহু বছরে পুরানো ভাবটা হুটোপুটি খাচ্ছে আঁচলের ভাঁজে। তবুও কি স্নিগ্ধ তিতির, কোমর অবধি ছড়ানো ভেজা চুল, জড়ানো শাড়ি পরনে রয়েছে কুষ্টা। লাফিয়ে বাড়ল আরাপের শ্বাসের গতি, মহাবিশ্বের ন্যায় গুলিয়ে ফেললো কথা। কোনো মতে ঠোঁট নেড়ে শুধালো, তুমি হঠাৎ শাড়ি কোথায় পেলে? পায়ের পাতা হতে চোখ তুলল তিতির, টাগর নয়নে বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল, কেন, আপনিও কি পরবেন? বুড়িমা আমাকে এটা বের করে দিল তো, আপনি চাইলেও আপনাকে একটা দেওয়ার জন্য বলতে পারি। বলবো? তিতিরের কথা শুনে সাথে সাথে থতমত খেয়ে গেল আরাপ। এই শুরু হলো তার বইয়ের তেরা তেরা উত্তর। ব্যাপারটা সবে জমেছিল, আর তার আগেই হাওয়ায় ছেড়ে দিল রোমান্টিক মুডটুকু। টিনের চালের ওপাশে চাইলেই দৃশ্যমান হলো মেঘে ঢাকা আকাশ। আরেক দফা বৃষ্টির বিশেষ প্রস্তুতি নিচ্ছে। সেদিকে চোখ ঘোরালো আরাপ, বলল, হে খোদা, আমার বউয়ের মুখে কি আমার নানি শাশুড়ি মধু ঢালতে ভুলে গিয়েছিল? তিতির সাথে সাথে প্রত্যুত্তর করে উঠল, এই এই এই, এক সেকেন্ড এক সেকেন্ড, মুখে মধু ঢালতে ভুলে গিয়েছিল মানে? আপনি কি বাই এনি চান্স আমাকে ইনিয়ে বিনিয়ে তেতো মুখে বললেন? তিতিরের কথা শুনে ঘুরে তাকালো আরাপ, বুকে দুহাত গুজে বলে উঠল, আগে না, তেতো মুখে হবে তবলার বউ। আর আমার বউয়ের মুখ দিয়ে তো শুধুমাত্র ডাবর হানি ঝরে। এখন আমি সেই হানি হাতে রাখবো না বাটিতে রাখবো সেই নিয়ে মহা টেনশনে আছি। তুমি আমায় একটু বলে দাও তো বউ, আমি কোথায় রাখবো? আরাপের কথা শুনে তিতিরের বম্ব তালু অব্দি চলে উঠল। তর্জনী তুলে হিসিয়ে বলে উঠল, এই শুনুন, আপনি যতই বড়ই এমপি হন না কেন, আমাকে অপমান করলে কিন্তু আমি আপনাকে। বাক্যে শেষে দাঁড়িয়ে পড়ার আগেই মুখের কথা টেনে নিল আরাপ। এগিয়ে এসে ধপ করে ধরে ফেলল তিতিরের তুলে রাখা আঙুলটা। পরপর বলে উঠল, আহা, আমি বলছি কি করবে? এখন তো মিথ্যে মিথ্যে বাবা হয়েছি, তখন না হয় সত্যি সত্যি বাবা বানিয়ে দিও। আরাপের কথা শুনে তো সত্যি সত্যি বিষম খেলো মেয়েটা। তিতিরকে এভাবে কাছতে দেখেই ঠোঁট টিপল আরাপ, মাথা চাপড় দিয়ে বলে উঠল, এই দেখো, বিষম খেলে নাকি? আশ্চর্য, আমি ছাড়া আমার বউকে কোনো হতচ্ছাড়া এভাবে মিস করছে যে এইভাবে বিষম খেলো। তিতির এবার কাছতে কাছতেই আগুন চোখে চাইলো আরাপের দিকে। কোনো মতে নিজেকে ঠিক করলো। ওটা হেঁচকি উঠলে মানুষ বলে। আরাপ প্রতি উত্তরে বলে উঠল, কিন্তু আমি তো বিষম খেলে বলি। তোমার বর ইউনিক কিনা? তিতির চোখ খিচল, বুকে হাত দিয়ে দম নিল কয়েকবার। না, এখন কাশি ছাড়াই একটু শ্বাস নিতে পারছে সে। আরাপকে তো পরে দেখে নেবে সে, আগে নিজেকে তো ঠিক করে নিক। ঠিক তখনই বৃদ্ধ এলো বারান্দায়, হাতে গরম দুধের গ্লাস। এক পলক ভিজে জবজবে আরাপকে দেখে তিতিরের দিকে চাইলেন, বললেন, এই নাও বউ, গরম দুধ, এক ঢোকে খাইয়া লও দেখি। পোয়াতি মানুষ বৃষ্টির গায়ে লাগাইছ, জ্বর টর না আইলে হয়। বৃদ্ধ মহিলাটি কথা শুনে তিতির আলতো করে হাসলো, হাত বাড়িয়ে ধরলো দুধের গ্লাসটা। এমন পরিস্থিতি, না পারছে সত্যিটা বলতে আর না পারছে মিথ্যাটা গিলতে। পাশেই দাঁড়িয়েছিল আরাপ, আগে পিছে না ভেবেই জিজ্ঞেস করে বসলো, আর আমার দুধের গ্লাস? বৃদ্ধ এবার বিরক্ত চোখে চাইলো ওর দিকে। কুচকে যাওয়া কপালে চামড়ায় ভাঁজ পড়ল অমনি। খ্যাক করে শুধালেন, তুমিও কি পোহাতি? আরাপ হতভম্ব হলো, ব্যাকুল বনে মাথা নাড়ালো দুপাশে। বৃদ্ধ মহিলাটি আবার বলে উঠল, তাহলে তুমি দুধ খাইয়া কি করবা? এমনিতেও তো মহিষের মতো শরীর, আর বউডাহে দেহ, শরীরে হাড্ডি ছাড়া কিছুই নাই। এখন তো বউটার দিকে একটু বেশি নজর দিবা, নিজে একটু কম করে খেয়া বউরে একটু বেশি করিয়া খাওয়াবা। এদিকে আরাপের মুখ দেখে ঠোঁট টিপল তিতির, হাসিটা আটকালো কোনো মতে। আহারে বেচারা, আরো বড় মিথ্যে কথা। তিতিরের নজর এখন বৃদ্ধর প্রস্থানের দিকে। অদ্ভুত ভালো লাগায় শিখতে হলো ওর মন। অপরিচিত হয়েও কত যত্ন নিচ্ছেন ওদের। আচ্ছা, আপন জনেরাও কি আজকাল এমন নিঃস্বার্থ ভালোবাসা বিলায়, নাকি ভুলে গেছে সেসব এখন? এসব ভাবনার মাঝেই অলক্ষেই আরাপ এগিয়ে এলো তিতিরের কানের পাশে। তারপর ভারী নিঃশ্বাস ঘাড়ে ফেলে বলে উঠল, আমার কিন্তু বাচ্চা কাচ্চা বেশ ভালোই লাগে। সত্যি সত্যি বাবা হলে মন্দ হবে না, কি বলো? উনি যেভাবে বলে গেলেন সেভাবে তোমার যত্ন নেব, মাথায় তুলে রাখবো, হাত পাও টিপে দেব। মাথা ধরলে আর কিছু বলতে পারলো না। তিতির বলে উঠল, আমি কিন্তু এবার সত্যি সত্যি মেরে ফেলবো আপনাকে। কথাটা তিতির দাঁতে দাঁত চেপে বলে উঠল, খেয়াল রাখলো গলার আওয়াজ যেন ভেতরে অবধি না যায়। এদিকে বোকা খেয়েও আরাপে ঠোঁট দুটো সরে গেল। চাপা গলায় বলল, খালি হাতে মারবে কি করে?
তুমি চাইলে আমি বটি জোগাড়ও করে দিতে পারি, তখন আমি যখন কাছে আসবো তখনই আমার দিকে তেড়ে আসবে। আহা, কি রোমান্টিক দৃশ্য। তিতির এবার বলে উঠল, আপনাকে মারতে আমার বটি লাগবে না, আমি একাই যথেষ্ট। তো সামনে চলবেন, ওকে? আরাফের অবশ্য এতে কিছু গেল এলো না। সে তো ঠোঁটে ঠোঁট টিপে ভেজা শরীর নিয়ে আরেকটু ঝুঁকে এলো তিতিরের কাছাকাছি। পরপর বলে উঠল, তা যা বলছো বউ, সাথে কি আমি তোমার বাচ্চার বাবা হতে চাই? এই জন্যই তো। কথাটা শেষ হওয়ার আগেই বড়সড় চোখে চাইল তিতির। বলে উঠল, আপনাকে তো আমি। ঢোক গিলে দু কদম পিছিয়ে গেল আরাপ। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে বলে উঠল, না মানে বাবা হলে বেশ একটা ইয়ে ইয়ে ভাব হয়ে থাকতাম তখন, গম্ভীর গম্ভীর। আর ছানাপোনারা উঠতে বসতে আমাকে সালাম টুকতো, তাই বলছিলাম আর কি। ধীরে ধীরে বৃষ্টি এখনো গায়ে মাখছে প্রকৃতি। বজ্রপাতের ঝলকানিতে একটু পর পর ফকফকে হয়ে উঠছে চারপাশটা। মুহূর্তে আবার অন্ধকার ঢেকে যাচ্ছে সবটা। শীত শীত অনুভূতিতে জড়সড় হয়ে বসে আছে তিতির। আর বৃদ্ধা ফ্লোরে বিছানা করে চাদর পেতে দিয়ে গেছেন, সাথে দিয়েছেন দুটো বালিশ। কিন্তু শুতে গিয়েই দোনামোনা পড়ল মেয়েটা। যদিও আরাপ এসে ওর পাশে শোয়, যতই আরাপের সামনে হমিতমি দেখাক না কেন, আসলে তো ওই মানুষটার সামনে ও কিছুই নয়। এদিকে আরাপ দাঁড়িয়ে রয়েছে, কিছু একটা ভেবেই একটানে খুলল ভেজা পাঞ্জাবিটা। উন্মুক্ত হলো লোমশবুক পেটানো শরীরের দিকে তাকিয়েছিল তিতির। দু ঢোক গিলেই চোখ দুটো নামিয়ে ফেললো তৎক্ষণাৎ। হাঁটু জোড়া গুটিয়ে আনলো অল্প করে। ধীর পায়ে এগিয়ে এসে ওর গালে হাত রাখলো আরাপ। পাশে বসলো হাঁটু মুড়ে, ঠিক তিতির যেভাবে বসেছে। অবাক মেয়েটা ঘুরে চাইলেও আরাপ বলে উঠল তখন, তোমার কি সত্যি সত্যি জ্বর এলো নাকি বউ? মুখটা কেমন লাল লাল হয়ে আছে, গালটাও গরম। তড়িৎ গতিতে হাতটা সরিয়ে ফেলল তিতির। মুখটা ঘুরিয়ে চাইলো অন্য পাশে। তারপর তিতির আরাপকে বলে উঠল, খালি গায়ে এত কাছে ঘেঁষার কি আছে? একটু দূরে দূরে বসতে পারেন না, গরম লাগছে আমার। তিতিরের কথা শুনে অমনি ফিতির হাসলো আরাপ, বুঝে ফেললো উষ্ণ গালের রহস্য। এদিকে আরাপের এতটা কাছে আসায় তিতির বেশ আড়ষ্টই হয়ে পড়ল। মেয়েটা ধরে বসতে নিলেই উঠে দাঁড়ালো আরাপ। পর্দা টেনে দিল বারান্দার। পরপর এসে বসলো সামনাসামনি। পেশিবহুল হাত দুটো তিতিরের পাশে রেখে বক্ষ ভাঁজে আটকে ফেললো মেয়েটাকে। যেন নীরবে জানান দিল, বউ পাখি, তোমার পাওয়ানো সব রাস্তাই তো বন্ধ। তিতিরের শ্বাস আটকে এলো হঠাৎ। এই মুহূর্তে মনে হলো সত্যি সত্যি যদি একটা বডি থাকতো তাহলে ভালোই হতো। এই 6 ফুট মানুষটার সামনে খালি হাতে বড্ড দুর্বল সে। পরাস্ত আর লাজুক চোখে সোজাসুজি তাকানো যে তার মরণ সমান। অধৈর্য হলো আরাপ। ঢোক গিলে ঠোঁট বাড়ালো তিতিরের গলায়। একেবারে আরাপের ঠোঁট যখন ঘাড় ছুঁই ছুঁই, তখনই কোথাও জোরে একটা তীব্র বাজ পড়ল। বাজে তীব্র শব্দে অন্তরাত্মা কেঁপে ওঠার জোগাড়। আরাপের হুঁশ ফিরল তখন যেন। তিতিরের থেকে সরে যেতে নিলেই তখনই দুটো হাত জড়িয়ে ধরল আরাপের চওড়া পিঠ। এতক্ষণ দাপিয়ে পেরানো অলিঙ্গ যেন থমকে গেল হঠাৎ। কানে ভেসে এলো মিহি কারো কণ্ঠস্বর, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। বুকে লেপড়ে রইল তিতির, চোখ খিচে বন্ধ করে। বাজের শব্দ ছোটবেলা থেকেই অপছন্দের তার। ভয়ের একমাত্র কারণ, সেখানে একটা ভরসা হাত হুট করে উঠে এলো ও চুলের উপর। অধিকারী স্বরে ফিসফিস করে আওড়ালো আরাপ, বেঁচে থাকতে তোমাকে ছেড়ে যাওয়ার কথাও ভাবার দুঃস্বপ্ন। সেই রাতে পুরোটা সময় থেমে থেমে বৃষ্টি হলো। মেঘের আড়ালে নীরবে বসে রইল চাঁদরা। কিন্তু আর নীরবে বসে থাকতে পারল না তিতির। আরাপের বুক থেকে উঠে বসেই আদেশ ছুড়ল আরাপকে, দেখি ঘুরে বসুন তো। আরাপ তো হতভম্বই হয়ে গেল। আরাপ ঘুরে বসতেই হাঁটুতে ভর দিয়ে ওর পিছনে দাঁড়ালো তিতির। পরপর শাড়ির আঁচল দিয়েই মুছে দিল ভেজা চুলগুলো। তখনও হতভম্ব হয়ে হড়বড়ালো আরাপ, তুমি শুধু শুধু কষ্ট করছো, এটার কোনো দরকার ছিল না। আমার ছোট ছোট চুল এমনিতেও শুকিয়ে যেত। কাজের পাকে বেশ মুরব্বীদের মতো ধমকে উঠল তিতির। বলে উঠল, চুপ, বৃষ্টিতে কি শুধু আমি ভিজেছি? আপনিও তো ভিজেছেন। আমার জ্বর হলে আমি একা ভুগবো, কিন্তু ভেজা চুলে আপনার জ্বর এলে গোটা দেশ ভুগবে। আরাপের এবার বিস্ময় কমলো, আনন্দ জুড়ে ভেসে উঠল এক ফালি মুগ্ধতা। থেমে থেমে আওড়ালো আরাপ, তার মানে তিতি সদাগর শেষ পর্যন্ত তার বরের কথা ভাবছে। তিতি জিভ কাটল মনে মনে, কণ্ঠে জড়তা ঠেলে বলে উঠল, মোটেও না। এমনিতেও তো আপনি কাজ টাজ কিছু করেন না দেখি। যেভাবে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ান, কেন যে মানুষগুলো আপনাকে ভোট দিয়ে নেতা বানালো কে জানে। তাই যাতে অসুস্থ হওয়ার বাহানার কাজে ফাঁকি দিতে না পারেন, সেই জন্যই ব্যবস্থা করছি।
আরাপ নিঃশব্দে হেসে গেল শুধু। তিতির এই বকাঝকাগুলো মেনে নিল নির্দ্বিধায়। তারই তো বউ, বকুক যত ইচ্ছে। জানালার ফাঁক দিয়ে নরম রোদ এসে পড়ল তিতিরের মুখের ওপর। তখনই তিতির আড়মোড়া ভেঙে উঠল। ঘুম ঘুম চোখে দুহাত দুদিকে ছড়িয়ে শ্বাস নিতে নাসারন্ধ এসে ভিড়ল ভেজা মাটির গন্ধ। চোখ মিলল তিতির। আলোটুকু দৃষ্টিতে সয়ে আসতেই মাথার উপর দৃশ্যমান হলো টিনের ছাউনি, আর তার সাথে কাঠের বেড়া। একটা ছোট্ট ঘর। মুহূর্তেই সবকিছু ভেসে উঠল। সেই তুমুল ঝড় বৃষ্টির কথা, বাড়ি ফিরতে না পারায় আরাপের সাথে কাটানো আরেকটি রাত, আরো একটি রাত। ভেতরে ভেতরে আঁতকে উঠল ভীতু তিতির। বাবা এতক্ষণে নির্ঘাত জেগে গেছে। এতক্ষণে বাড়িময় খোঁজ পড়েনি তো ওর? না, আর ভাবনায় কুলালো না মস্তিষ্ক। সবকিছুই যেন শূন্য শূন্য লাগলো। সারা জীবন তো বাবা বাধ্য মেয়ে হয়েই সবকিছু মানিয়ে নিল। আজ না হয় তার মতো করে একটু মেনে নিল সবাই। পাতলা অধৈর্যরা তিতিরের নড়ল। নীরবতা ভেঙে ডেকে উঠল অনাকাঙ্ক্ষিত সেই পুরুষটিকে। আরাপ, আরাপ। সাথে সাথে আরাপ বলে উঠল ঘুমু ঘুমু কণ্ঠে, সকাল সকাল এত মিষ্টি করে ডাকছো কেন পাখি? কি ব্যাপার বলো তো বউ পাখি? এক ঘুমে রাগ ডাক সব উড়ে গেল না তো? সাথে সাথে কোনো উত্তর করলো না তিতির। আরাপ আবার বলে উঠল, নাকি আবার স্বপ্ন টপ্ন দেখলে আমাকে নিয়ে? এক মিনিট, ওয়েট, লেট মি গেস। আরাপ কিছু একটা ভাবনার জন্য থামলো। তারপর কিছুটা নাটকীয় ভঙ্গিমায় থেমে থেমে বলে উঠল, বাই এনি চান্স স্বপ্নে তুমি আবার আমায় চুমুটুমু খাচ্ছিলে না তো? আর সেই জন্যই কি অমন মাখো মাখো ডাকের আবির্ভাব? তিতিরের এবার রাগ হলো বড্ড। একটা সামান্য ডাক নিয়ে অমন ঘুরিয়ে পেঁচিয়ে খোঁটা মারায় ফুরফুরে মেজাজটা কর্পূরের মতো উড়ে গেল। কিছু সেকেন্ডের মাঝেই মাথায় টের পেল, যেটাকে রাগ ভেবেছিল সেটা আসলে রাগ নয়। কিশোরী মনে ক্রমশ বাড়তে থাকা অভিমান। আশ্চর্য, আরাপের সাথে কি তার ভালোবাসাবাসী সম্পর্ক নাকি যে অভিমান করবে সে? প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে তিতির পাশ ফিরে তাকাতেই চমৎকার করে হাসলো আরাপ। এক হাঁটু ভাঁজ করে অন্যদিকে পা ছড়িয়ে বসেছে। ডান হাতটা অলস কায়দায় ফেলে রেখেছে হাঁটুর ওপর। খোঁচা খোঁচা দাঁড়িতে সুদৃঢ় এক মুখ, সরু নাক, ধারালো চিবুক, থুতনির মাঝ বরাবর হালকা ভাঁজ, পুরুষ গিবায় ছোট্ট ঢিবির মতো অ্যাডামস অ্যাপেল, উদম শরীর, আকর্ষণে হাতছানি দিচ্ছে লোমশ বুক। কোনো দিকে কমতি রাখেনি বিধাতা। আরাপের দিকে তাকিয়ে খেই হারালো মেয়েটা। আরাপ তখন কেসে উঠল। কণ্ঠে নির্লিপ্ত ভাব বজায় রেখে বলে উঠল আরাপ, চুমু খাবে না অথচ বর টিচিং করবে? ভালো ভালো, তবে আমিও কিন্তু পুরুষ। হেল্পলাইনের নম্বর জানি। ভাবছি কল করে তোমার নামে একটা রিপোর্ট করব। বলবো আমার বউ আমার ইজ্জত লুটে নিচ্ছে। ভাবনাদের দোরগোড়ায় হুট করে ইস্তফা পড়তেই কপালে ভাঁজ ফেল তিতির। দৃষ্টিতে থাকা বিস্ময়ে ভেলকিটা সম্পূর্ণ অগ্রাহ্য করে সরু চোখে চাইল। তারপর কণ্ঠে তেজি স্বরে বলে উঠল, যার কাছে রিপোর্ট করবেন সে যদি জিজ্ঞেস করে যে আপনার বউ কিভাবে আপনার ইজ্জত লুটেছে, তখন আপনি কি উত্তর দেবেন? আপনাকে স্বেচ্ছায় এ পর্যন্ত একবার ছুঁয়েছি বলে তো আমার মনে পড়ছে না। এবার আর মুহূর্তের মধ্যে শরীরটা টান টান করে উঠল। নিজের মুখটা সাথে সাথে ঝুঁকে এলো তিতিরের মুখের উপর। তারপর ঠোঁটে হালকা হাসি এঁটে বলে উঠল নমনীয় স্বরে, আমার বউয়ের ছুতে হয় না, শুধু ওই দুটো চোখে মুগ্ধতা নিয়ে তাকালেই এই বান্দা ঘায়ল হয়ে যায়। তাই বলছি, নিজের ভালো চাও তো এভাবে তাকিও না বউ পাখি। কখন কি করে ফেলবো ঠিক নেই। রুদ্ধশ্বাসে প্রকট হলো তিতিরে অক্ষি যুগল। বাঘ হারালো আরাপের ঘায়ল করা সেই চোখগুলো। ঠোঁট জোড়াও কিঞ্চিত ফাঁক হলো সব বিস্ময়ে। ভোরে শীত বাতাসটা নাড়িয়ে দিয়ে গেল ভেতর অবধি। তখনও আরাপ বসে রয়েছে তার দিকে তাকিয়ে। আরাপ এবার বলে উঠল, তোমাকে এই মুহূর্তে দেখে কি মনে হচ্ছে জানো? খানিকটা ঘোর, খানিকটা বাস্তবে দোলাচলে পড়েছিল তিতির। আরাপের কোনো সত্তাটা যে আসল, সেটা প্রশ্নের গলায় চেপে ধরে রেখেই পাল্টা জিজ্ঞেস করে বলল তিতির, কি মনে হচ্ছে? প্রতি উত্তরে আরাপ বলে উঠল, মনে হচ্ছে, অ্যাকচুয়ালি মনে হচ্ছে না, আম ড্যাম শিওর তুমি আমার প্রেমে পড়েছো। কিন্তু বিশ্বাস করো বউ পাখি, তুমি আমার প্রেমে পড়লে তোমার পার্সোনালিটির সঙ্গে সেটা একদম মিলবে না। তুমি সারাদিন বাবু বাবু করে ডাকবে, আর মায়া মায়া চোখে তাকাবে, আহ্লাদি গলায় অভিমান শোনাবে, আর রোজ সকালে নিয়ম করে আই লাভ ইউ আরাপ বলবে। এটা ভাবতেও না আমার কেমন জানি জ্বর জ্বর লাগছে, হাত পা ঝিমঝিম করছে, শরীর তো ঠান্ডা হয়ে আসছে। বিশ্বাস না হলে তুমি একটু ধরে দেখো। তিতির ধরে দেখলো না, বিশ্বাসও করলো না বোধহয় কথাগুলো। তবে আরাপকে বরফের মতো জমিয়ে দিয়ে জিজ্ঞেস করে বসলো তিতির,
বেশ, তাহলে আপনিই বলুন, আপনার প্রেমে পড়লে আমায় কিভাবে তাকানো উচিত? তিতির এই হিমশীতল স্বরে ছোট্ট প্রশ্নটার শব্দ হারিয়ে ফেললো যেন আরাবকে। মিনিট খানিক তবদা খেয়ে থেকে হুঁশ ফিরতেই ঢোক গিলল বেচারা। ততক্ষণে তিতির ধৈর্য হারিয়ে আরেকবার জিজ্ঞেস করার আগেই মানুষটা বলে উঠল, এই ধরো, রেগে রেগে তাকাবে। তিতির তখন বলে উঠল অবাক হয়ে, আশ্চর্য, প্রেমে পড়লে রেগে রেগে তাকাবো কেন? প্রত্যুত্তরে আরাব বলে উঠল, কারণ প্রেমিকা রাগলে তো কোদ মেথানো চোখগুলোতে মনে হয় গনগনে প্রেমের বান। যার বিষে মৃত্যু অবধারিত জেনেই তো সেই বিষের নেশায় মরিয়া হয় কাঙাল প্রেমিক। একজন পারফেক্ট হাজব্যান্ড সবার হতে পারে, কিন্তু আমি না হয় তোমার তেমনি একজন কাঙাল প্রেমিকই হলাম বউ পাখি। মেঘচন্দ্র স্বরের আকতি বড্ড করুণ শোনালো আজ। বিস্ময় বালিকার চোখের পাতায় পড়ল না, ঠোরজোড়াও নড়ল না। ফ্যাল ফ্যাল দৃষ্টিটা যেন পদ ভুলে বসলো আরাপের কথা শুনে। কথায় যেন খই হারিয়ে লড়িত হলো কপট রেগে থাকা গাল দুটো। লজ্জারা ছুটে আসলো সেই কপল জুড়ে। সাথে সাথে অক্ষির যুগলো এক প্রকার টেনে টেনে নিচে নামালো তিতির। ইতিউতি চাইলো বলিষ্ঠ পুরুষের প্রেম প্রেম বাক্যলাপে ওষ্ঠাগত হওয়ার জোগাড় হলো প্রাণ। কিন্তু মানুষটার নজর এড়াতে গিয়েই চোখ আটকালো মেঝেতে পেতে রাখা বিছানায়। তৎক্ষণাৎ রাত টানল মস্তিষ্ক, গোছালো শিমুল তুলোর বালিশগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে দিক বিদিক। তিতিরকে দেখেই যেন কানের পাশে শুনিয়ে গেল, ঠিকই ধরেছ, বালিশ ভেবে যেখানে সারা রাত মাথা রেখে কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছ, কিন্তু সেটা ছিল আরাপের উরু। আর আমি বালিশ হারিয়ে মাটিতে গড়াগড়ি খেয়েছি। বেচারি ক্লায়েন্ট হারানোর দুঃখে আমার ভেতরটা ফেটে যাচ্ছে। বলি, বরের কোলেই যখন ঘুমাবে তখন আমার বুকে ঘটা করে মাথা রেখেছিলে কেন? কেন রেখেছিলে? ওয়াই? ব্যাস, আরেক দফা লজ্জায় রক্তিম হলো মেদুর গাল। ফ্যাস ফ্যাসে শোনালো শ্বাসের গতি। অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি উঠে বসলো ও। আরাপ আরো বেফাস কিছু বলার আগেই কণ্ঠে বিরক্তি ঝাড়লো। তখনই তিতির কথা ঘোরাতে বলে উঠল, আপনি কি এলিয়েন? ঘুমানি কেন সারা রাত? আরাপ তখন লম্বা করে রাখা পাটা ভাঁজ করে সবে মাত্র কোলের কাছে আনছিল। অনেকক্ষণ নাড়াতে পারেনি, যদি তিতিরে ঘুম ভেঙে যায় এই ভেবে। সেটা ভাঁজ করতে নিলেই ঝিম করা পেথিতে টান পড়ল। টনটন করে উঠল ব্যথায়। পৌর সত্তাটা দাঁতে দাঁত চেপে গিলে নিল সেটুকু। তারপর নিজেকে স্বাভাবিক করে হতাশ হতাশ গলায় বলে উঠল, কে জানতো বলো যে সুন্দরী বউ বাড়ি ছেড়ে আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে পড়বে, তার উপর অচেনা জায়গা। বউ পাহারা দিতে দিতেই তো রাত কভার। এত কিছু করে ঘুমাবো কখন? এদিকে তিতিরে বিয়ে মানি না, ভালোবাসি না বলা তিতিরে তখন ডুবাডুবি অবস্থা। রেখে যেতে চাইলেও পারল না সে। লজ্জা পাবে না বলেও লজ্জাটুকু আটকাতে পারল না লাজব্বতী। কেমন যেন বুকের ভেতর ধুকপুক শুরু হলো। তবে কি প্রচন্ড নারীবাদী সত্তাটাও ধীর পায়ে প্রেমে পড়ছে এই পাগলের? পারিবারিক শত্রুতায় শেষ রক্ষা কি হলো না? বেখিয়ালে মনটাই খুইয়ে বসলো ও। তাও কিনা আবার বাবার একমাত্র প্রতিদ্বন্দ্বীর কাছে। মনের উপরে রাগটা ফুলে পেঁপে দিগন্ত ছড়ালো। তিতির এবার কণ্ঠে উষ্ণতা মিশিয়ে বলে উঠল, পাহারা দিয়েছেন মানে? আমাকে কি চোর এসে চুরি করে নিয়ে যেত নাকি যে পাহারা বসাতে হবে আপনাকে? ততক্ষণে উঠে দাঁড়িয়েছে আরাপ। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গেল জানালার কাছে। উপরে টাঙানো দড়িতে শুকাতে দিয়েছিল পরনের পাঞ্জাবিটা, সেটাই হাতে নিয়ে মাথার উপর থেকে গলিয়ে দিল গায়ে। তারপর উদম বুকটা শুভ্র কাপড়ে ঢেকে দিয়ে ফিরে চাইলো তিতিরের দিকে। পাঞ্জাবি অন্তিম গোটাতে গোটাতে ঠোঁটে একটা হাসি ঝুলিয়ে বলে উঠল আরাপ, বলা তো যায় না, যদি নিয়ে যেত। চোরে চুরি করা জিনিসে অভাব না হলেও আমার তো মোটে বউ একটা, তাই আর রিস্ক নেইনি। এদিকে হতবুদ্ধি দৃষ্টিতে রইল তিতির। যখন বুঝলো আরাম মজা করে বললেও আসলে সে রাতে এক ফোঁটাও ঘুমায়নি, তখনই বদলালো ওর চোখের চাউনি। বিস্ময় সমেত ঘুরিয়ে ফিরিয়ে বেড়ালো দীর্ঘশ্বাস। অস্পষ্ট সুরে বলে ফেলতে চাইলো, সিরিয়াসলি আরাপ, আর কত পাগলামি করবেন আমার জন্য? কিন্তু তার আগেই দৌড়ে এসে উপস্থিত হলো সেই বৃদ্ধাটা। তিনি এক প্রকার আর্তনাদ করে বলে উঠলেন, সে কি বাবা, তোমরা চইলা যাইতেছ নাকি? আমি যে আরো রান্না বসাইয়া আসলাম, তোমরা খাইবা না? আরাপের অধর যুগলে তখন চিরচরিত হাসি। তিতিরের পাশাপাশি এগিয়ে এসে বলল, খাবো তো, তবে আজকে নয়, অন্য আরেকদিন একবারে ছানাপোনা সহ খেয়ে যাব। তার আগে আপনি একটু দোয়া করে দিন তো আমার বউটার জন্য। বৃদ্ধটি হাসলেন, বয়সের ভারী জীর্ণ হাতটা তুলে দিলেন পুতুলের মাথার ওপর। তারপর মন ভরে দোয়া করলেন, শতপুত্রের জননী হও। এটা শুনেই তো আক্কেল গুরুম দশা তিতিরের। চোখ বড় বড় করে পাশে তাকিয়ে দেখলো আরাপ ঠোঁট টিপে হাসছে। কি সাংঘাতিক লোক! ওকে এভাবে ফাঁসিয়ে দিয়ে মজা লাগছে ওনার।
আরাপ এবার বলে উঠল, না না বুড়িমা, শত্রুপুত্রে অনেক রিস্কি। জনসংখ্যা বাড়ানোর অভিযোগে আমাকে তো পুলিশ অ্যারেস্ট করবেই, তার উপর আপনাকেও ধরে নিয়ে যেতে পারে। বৃদ্ধ এবার কপাল ভাঁজ করলো, ভ্রুকুটি করলে বলে উঠল, কেন? আমারও ধইলব কেন? আরাপ তখন বলে ওঠে, এই যে যুগের সাথে তাল মিলিয়ে দোয়া করেননি বলে। শতপুত্র তো গুহা মানবদেরও ছিল না, সেখানে এই যুগে এসে এমন দোয়া করলে মানায়? হতবাক হয়ে গেলেন বৃদ্ধা। প্রতি উত্তরে কি বলবেন তার যে কোনো ভাষাই খুঁজে পেলেন না। আজকাল দোয়া করলেও পুলিশে ধরে নিয়ে যায়। সকালে মিঠে রোদে ভাটা পড়ল বেলা বাড়তেই। এক খণ্ড ধূসর মেঘের ভেলায় চড়ে ফের অন্ধকার নেমে এলো শহরে। থমথমে মুখ গোমড়ে রইল প্রকৃতি। সেই প্রকৃতির গায়ে ধুলো উড়িয়ে সাই বেগে উড়ে চলল আরাপের দু চাকার যানটা। আপাতত তিতিরকে সদাগর বাড়ি পৌঁছে দিয়েই ব্যস্ত দিনে খাতা খুলবে সে। অ্যাসিস্ট্যান্ট ছেলেটা কম করে হলেও শখানেকের উপরে ফোন করেছে সকাল থেকে, আরাপ তোলেনি। এমনিতেই তিতিরকে ছেড়ে পুরো দিনটা কাটাতে হবে ভাবতেই এমপির আসনটা ছেড়ে ছুড়ে চলে আসার সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছে মন। সেখানে ফোন তুলে এক গাদা গাদা শিডিউল শুনতে ইচ্ছে হয়নি আর, কিন্তু ওর ওয়াদা আর দায়িত্বের ওজন যে এই ইচ্ছের চেয়েও অনেক ভারী, চাইলেও ছাড়ার উপায় নেই। ভাবনার মাঝেই তিতির বলে উঠল, আপনাকে একটা কথা বলার ছিল। তিতিরে আচমকা প্রশ্নে ভাবনা শুধু ছিল আরাপের। বাতাসের তীব্র শোষ আওয়াজ টপকে শোনা গেল কিশোরী আবদার। সঙ্গে সঙ্গে আরাপের ঠোঁটের কোণে হাসি দেখা মিলল। বলে উঠল আরাপ, পারমিশন চাইছো নাকি হুমকি দিচ্ছ? লাজুক দৃষ্টিজোড়া সঙ্গে সঙ্গে কোলের উপর এনে ফেললো তিতির। পরিবর্তন এলো গলার স্বরে। তারপর লজ্জাকে সরিয়ে দিয়ে বলে উঠল তিতির আমতামতা করে, না না মানে বাইক চালাচ্ছেন তো? আমি কথা বলে যদি ডিস্ট্রাক্ট হন তাই জিজ্ঞেস করছিলাম আর কি। তিতিরে এরকম ব্যবহারে আশ্চর্যের যেন আকাশটা মাথায় ভেঙে পড়ল আরাপের। হতবিহল হয়ে ভুলে বসলো উত্তর দিতে। সেই সুযোগে তিতির একটু থেমে আবার বলে উঠল, না মানে গতকাল রাতে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ, এইটুকুই বলার ছিল। এবার প্রতি উত্তরে আরাপ বলে উঠল, তাহলে তো আপনাকে সারা রাত কোলের ভিতর নিয়ে ঘুমানোর জন্য একটা থ্যাংক ইউ প্রাপ্য আমার। আরাপের এরকম ঠোঁটকাটা কথায় আরেক দফা হোঁচট খেল যেন তিতির। লালিত কৃষ্ণচূড়া পত্র সাজালো গাল জোরে, মাথাটা আরেকটু নিচে করে নিল। ফলে আরাপ নিঃশব্দে হাসল, দাঁতের ঠোঁট পিষে বলে উঠল, তুমি কি লজ্জা পাচ্ছ বউ পাখি? তোমায় আপনি করে ডাকলাম দেখে নাকি কোলের ভিতর ঘুমিয়েছিলে সেই জন্য? তিতিরের কোনো উত্তর পেল না। হাঁসফাঁস করে উঠল তিতির। তারপর কোনো মতে বলে উঠল, আপনি এত বাজে কথা বলেন কেন? আর অত খারাপ দিনও আসেনি আমার যে আপনার কোলের ভিতর ঢুকে ঘুমাবো। প্রতি উত্তরে আরাপ একটা মুচকি হেসে বলে উঠল, আমি বাজে কথা বলছি? প্রতি উত্তরে তিতির বলে ওঠে, হুম। আরাপ আবার বলে ওঠে, বেশ, তাহলে এবার একটা ভালো কথা বলি। তিতির প্রতি উত্তরে না বলে। আরাপ ঠোঁট টিপে হাসলো। তিতিরের নাটুকু পাত্তা না দিয়ে বলে উঠল, সামনে মোড় পেরোলেই তোমার বাড়ি। এতক্ষণে শ্বশুর তো টের পেয়ে গিয়েছে। আর যদি টের পায় তুমি বাড়িতে নেই, তাহলে এখন সেখানে মাঝারি সাইজের দখযজ্ঞ চলছে। আরাপের কথার মাঝে তিতির এবার বলে উঠল, আর আপনাকে বাড়ির আশেপাশে দেখলে সেই চূড়ান্তটা আকার নেবে। আমি এইটুকু হেঁটে যেতে পারবো, আপনি বাইকটা থামান। তিতিরের আদেশটুকু শিরোধার্য স্বরূপ আরাপ বাইকটা থামাতে চাইলো, কিন্তু আর থামালো না। একেবারে আরাপ মোড় পেরিয়ে সদাগর বাড়ির সামনে এসে বিকট শব্দে ব্রেক কষলো, আর ফলে আঁতকে উঠল তিতির। আরাপের পিছন থেকে নেমে আতঙ্কিত গলায় বলে উঠল আরাপকে, আপনি কেন কোনো কথা শুনেন না বলুন তো? এতে কোনো আরাপের ভাবাবেগ বোঝা গেল না, কারণ কালো গ্লাসে ঢাকা হেলমেটের আড়ালে তার মুখটা দেখা যাচ্ছিল না। তবে চমৎকার হাসলো সে। কিছু বলবেই তার আগে তিতিরের পিছনে এসে দাঁড়ালো পর্বত সমান ছায়ামূর্তি। শীতল দৃষ্টি ফেললো আরাপের দিকে। তার থেকেও ভীষণ ঠান্ডা গলায় তিতিরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে উঠল, আম্মা জান, কোথাও গেছিলে নাকি? পলিটিক্সের সুবাদে ইমা সদাগর আর আরাপ বহুবার মুখোমুখি হলেও শ্বশুর জামাই হিসেবে এই নিয়ে দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ তাদের। কোনো এক অজ্ঞাত কারণে এই দুই প্রতিদ্বন্দ্বী সর্বদাই একে অন্যের প্রতি বিমুখ। দেখা হলেই যেন মার মার কাটকাট অবস্থা। আজও তাই। আরাপকে বাইকে বসে থাকতে দেখেই জল শক্ত হলো ইমাদের। চোখের রং পাল্টে রক্তবর্ণ ধারণ করলো, চোখ মুখ আঁধার হয়ে নেমে এলো কোদে ঘন ঘটা। রোশানলে কপালের পেশিগুলো কাঁপলেও শান্ত রাখলেন কণ্ঠস্বর। তারপরই হুমকে ছুড়ে বললেন, বাপের সাথে বেইমানি করলা আম্মা জান?
তোমারে আমি না করি নাই বাসা থেকে বাইর হইতে। ভীষণ ত্রাসে ফ্যাকাসে হয়ে গেল তিতিরের মেরুন আনন। দু হাতে কুর্তি দুপাশ খামচে ধরলো ভয়ে। জড়িয়ে এলো কথা, কিন্তু কিছু কথা বলার আগেই কানে ভেসে এলো আরাপের কণ্ঠস্বর। আরাপ এবার বলে উঠল, শ্বশুর আব্বা, আপনার মেয়ে তার হাজবেন্ডের সাথেই ছিল, আর সহি সালামাতেই ছিল। আপনি বেকার বেকার রেগে যাচ্ছেন। নিজের রাগটা একটু নিয়ন্ত্রণে আনুন, নইলে নানা ডাক শুনবেন কি করে। কথাগুলো বলেই থামলো আরাপ। মাথার হেলমেটটা খুলে সরাসরি তাকালো শ্বশুরের চোখের দিকে। তারপর ইমা সদাগরে জ্বালানোর জন্য একটা চমৎকার হাসি দিল আরাপ। তিতিরের বাবার রাগে পারদ বাড়ল। আরাপের দিক থেকে দৃষ্টি সরিয়ে চাইলেন নিজের মেয়ের দিকে। তারপর ঠান্ডা গলায় আওড়ালেন, আম্মাজান, ও যা বলতে চেয়ে সেসব কি সত্যি? আরাপের মসৃণ কপালে ভাঁজ পড়ল। রুকুটি করে বলে উঠল আরাপ, আরে আপনি তো মহা ঝামেলায় মানুষ তো শ্বশুরমশাই। বিয়ের পর বউ নিয়ে সংসার তো করতে দিলেন না। তাও আমি ভাবলাম আপনাকে নাতি নাতনির মুখ অন্তত দেখিয়ে দেই, কিন্তু আপনি তো তাতেও বকছেন। সো স্যাড। শ্বশুর হিসেবে আপনি একদম শূন্য। ইমাদ সদাগর এবার কঠোর স্বরে হুমকি দিয়ে বলে উঠলেন, তোমার তো পোলা খুব সাহস বাড়ছে। এমপি হইয়া কি পাংখা গজাই গেছে নাকি? নাকি ভুল গেছো এইটা কার বাড়ি? আরাপ বাঁকা হাসলো। তারপর কণ্ঠে রসিকতা মিশিয়ে বলে উঠল, আপনি যেভাবে আমাদের দুজনকে আলাদা করতে উঠে পড়ে লেগেছেন, তাতে মনে হয় না বাচ্চা কাচ্চা টাইম মেশিন ছাড়া অন্য কোনো উপায়ে আনা সম্ভব হবে। এবার টাইম মেশিন ছাড়া বাচ্চা কাচ্চা আনতে হলে একটু আধটু সাহস তো দেখাতেই হবে শ্বশুরমশাই। আপনার বংশে জামাই হিসেবে একটা প্রেস্টিজ ঝরে রাখতে হবে না? তিতির এবার দুটো চোখ বন্ধ করে ফেলল। আরাপকে বাঁচাতে আশ্রয় নিল মিথ্যের। নিজের সমস্ত অস্তিত্বের বিপক্ষে গিয়ে বলে উঠল তিতির, শোনো আব্বু, আমি বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু ওনার সাথে নয়, একা। পথে দেখা হওয়ায় পৌঁছে দিয়ে গেলেন আমায়। তুমি ওকে ছেড়ে দাও প্লিজ, ওনার কোনো দোষ। আর কথাটা বলার আগেই বাতাসের বেগে কিছু একটা এসে থামলো গালের পাশে। সাথে সাথে তিতির চোখ মেলল। তিতির তখনও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, কারণ চটটা তার গালে পড়েনি। কারণ আরাপ সেই হাতটা ধরে রেখেছে। ঢালের মতো আচমকা এসে ধরে ফেলেছে ইমাদ সদাগরে তোলা হাতখানা। শক্ত হাতে কবজি মুঠোয় রেখে ঘন ঘন শ্বাস ফেলছে সে। পুরুষালী গম্ভীর স্বরে থেমে থেমে আওড়ালো আরাপ, আমার বউয়ের গায়ে হাত তোলা তো দূর, আঙুল তুলে কথা বলার আগেও আপনাকে 10 বার আমার মুখটা স্মরণ করতে হবে শ্বশুরমশাই। আর তারপরও যদি এই হাত ওঠে ওকে মারার জন্য, তাহলে জেনে রাখবেন, এমপি আরাপ মানুষ হিসেবে যতটা ভালো, স্বামী হিসেবে ঠিক ততটাই বেপরোয়া আর উন্মাদ। নয়তো যে হাত ধরে রেখেছি সেই হাত ভেঙে গুড়িয়ে দিতে আমি দুবারও ভাববো না। কথাটা মনে রাখবেন। এদিকে তিতির এরকম কাণ্ড দেখে হতবিহ্বল হয়ে গেল। প্যাল প্যাল চোখে কিছুক্ষণ চেয়ে রইল আরাপের দিকে। বিভ্রম কাটতেই আটকে উঠল যেন। আরাপের হাত থেকে ইমাদ সদাগরে পৌর হাতখানা কোনো মতে ছাড়ালো। তারপর সবটুকু শক্তি খাটিয়ে দু হাতে ঠেলে সরিয়ে দিল আরাপকে। এদিকে তিতিরের ঠেলায় দুপা পিছিয়ে গেল মানুষটা। বিধ্বস্ত অবস্থায় মাথা নুয়ে রাখলো শুধু। শুধু যে তিতিরের সামনেই তার দুর্বলতা, অসহায় সমস্ত অস্তিত্ব। কিন্তু ইমাদের মাথায় তখন আগুন জ্বলছে। চিৎকার করে বলে উঠলেন ইমাদ সদাগর, একটা হাঁটুর বয়সী ছেলে হইয়া আমারে শেখাও যে আমি মেয়ের সাথে কেমন ব্যবহার করমু। আমার মেয়েরে আমি মারি কাটি হেইটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুমি মাঝখানে কথা বলার কেডা? সাথে সাথে আরাপ বলে উঠল, আমি কে? আমি তিতিরে হাসব্যান্ড, ওর বর্তমান অভিভাবক। তিতিরে ভালো মন্দে খেয়াল রাখার দায়িত্ব আমার, তাই আমাকে তো কথা বলতেই হবে শ্বশুরমশাই। ঠোঁটে রয়েছে এক চিলতে হাসি। তা দেখে ইমাদ সদাগর আর চুপ করে রইলেন না। অমন প্রতি উত্তরে পিঠে তেড়ে ফুড়ে আসতে নিলেই তিতির আটকালো। দু হাতে বাবাকে আগলে পরাস্ত কণ্ঠে বলে উঠল, আব্বু প্লিজ প্লিজ একটু শান্ত হও। আমি কথা দিচ্ছি তোমাকে, তোমার মতের বাইরে আমি আর এক পাও বাইরে বেড়াবো না। তুমি যা বলবে তাই শুনবো। তোমার আম্মাজান কথা দিচ্ছে তোমাকে, তুমি শুনবে না আব্বু? অবশেষে মেয়ের কথায় থামলেন ইমাদ সদাগর। দৃষ্টিতে জলজলে বহিষিকা সমেত আরাপের দিকে তাকিয়ে হাঁক ছুড়লেন অন্য কাউকে। বজলু! ডাক শোনা মাত্রই ছুটে এলো কারো মতন একটা লোক। সম্ভবত বজলু। একটা লম্বা চওড়া শরীরে দাপুটে একটা মুখ। সে ইমাদ সদাগরে একটা হুকুমের অপেক্ষায় যেন নিচপিচ করছে। ডান হাতে লুকানো চকচকে ছুরিটা। তা দেখে ফ্যাকাশে হয়ে উঠল তিতিরের মুখটা। ভয়ে আতঙ্কে ঝাপসা হয়ে উঠল চোখগুলো। আরাপে হারানোর ভয়ে কুকড়ে গেল ভিতরটা। হঠাৎ দুটো প্রিয় মানুষকেই অবাক করে দিয়েই ধপ করে বসে পড়ল বাবার পায়ের কাছে। দুহাতে জাপটে ধরল ইমাদ সদাগরের পা।
মুখে কিছু না বললেও ভেজা চোখগুলো তুলে চাইলো বাবার দিকে। ব্যাকুলভাবে মাথা নাড়ালো দুপাশে। ইমা সদাগর থমথমে মুখে মেয়ের দিকে চোখ ফেরালেন। ক্রোধে ফুঁসতে ফুঁসতে স্ত্রীকে ডাকলেন। মেয়েকে ভেতরে নিয়ে যেতে বললেন। শেষবারের মতো ফিরে চাইলেন আরাপের দিকে। কড়া গলায় বলে উঠলেন, শুধুমাত্র আম্মাজানের জন্য। আর কোনোদিন আমার বাড়ির চারপাশেও যেন তোমার ছায়াটাও না পড়ে। শেষবারের মতো কইয়া দিলাম। আর যদি তারপর তোমাকে এই বাড়ি কিংবা আম্মাজানের চারপাশে দেখি, তাহলে ওই দিনটাই কিন্তু জীবনের শেষ দিন হইব তোমার। আরাপ শুনে যেন শুনল না সেসব। আরাপের চোখের চাহনি তখনও তিতিরে যাওয়ার দিকে। মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল তিতিরে যাওয়ার দিকে। যদিও তিতির একবারও পিছন ফিরে তাকালো না, তাতে কি আরাপের জন্য তিতিরে ওই উদ্বেগটুকুই ছিল যেন ভালোবাসার সিলমোহর। বিচ্ছেদ তো সীমিত সময়ে মাত্র, কিন্তু এক অনিশ্চিত ভবিষ্যৎ সামনে রেখে সীমিত সময়ে এই বিচ্ছেদ কি মেনে নিতে পারবে আরাপ? সন্ধে হওয়ার আগে বৃষ্টি নামলো শহরে। তিতিরের মনে তখনও রয়েছে শূন্যতা। সেই শূন্য দৃষ্টি সমেত বারান্দার বাইরে তাকালো সে। সন্ধ্যের এই নিঃসঙ্গ বাতাসের সাথে তার সখ্যতা বহুকালের। ছোট থেকে বড় হওয়া অবধি যতবার মাকে কষ্ট পেতে দেখেছে, ততবার দুঃখটুকু বিলিয়ে দিয়েছে এই বাতাসে। চোখের পানি সাক্ষী হয়েছে এই বারান্দা আর দেয়াল, সাথে প্রতিটি গ্রিল। আজও আবার সেই প্রবল দুঃখটা অকারণেই ঘিরে ধরেছে তাকে। সাথে আষ্টে বৃষ্টে বেঁধে ফেলেছে এক কল্পনায়। তিতির ভেবে দেখলো আরাম মানুষটাও অতটাও খারাপ নন। ভালো লাগছে তাকে ওর। সে কি ভালোবাসে, নাকি ভালোবাসে না তিতির? হয়তো বাসে না, কারণ এ বাড়িতে ভালোবাসা শব্দটা মূল্যহীন। আধার নামার সাথে সাথে হুট করেই এই বদ্ধ রুমের দরজায় কড়া পড়ল। নড়েচড়ে বসল তিতির। তালাবদ্ধ রুমে কড়া নেড়ে ঢোকার নাটকে খানিকটা বিরক্ত হলো সে। সূক্ষ্ম বিদ্রুপের ছায়া পড়ল চোখে মুখে। কিছুক্ষণ বাদেই দরজা ঠেলে দাঁড়ালেন তিতিরের মা। ভদ্র মহিলার সমস্ত অস্তিত্বের মতো প্রশ্নবিদ্ধ চোখে চাইল তিতির। যেখানে স্বামীর সঙ্গীবিহীন একাকী জীবন তার কল্পনা নিত, সেখানে মেয়েকে এমন কষ্ট পেতে দেখে কি বা করার আছে তার? তিতির বলে উঠল, কেন এসেছ? তিতিরের গলার স্বর ভারী। ভেজা অক্ষিপটের সচরাচর অভিযোগকে উপেক্ষা করে রোকসানা বেগম বলে উঠলেন, তোর বাবা নিচে ডাকছেন তোকে। চোখ মুখ মুছে নিচে আয়। মায়ের কথা শুনে তাচ্ছিল্যের স্বরে হাসল তিতির। তারপর তপ্ত চোখে তাকিয়ে বলে উঠল, এর মধ্যেই ছেলে ঠিক করে ফেলেছে আব্বু? সেটা বলতেই নিশ্চয়ই ডাকছেন নিচে। তা বিয়েটা কবে হবে? আজকেই নাকি আগামীকাল? রোকসানা বেগম তেতে উঠলেন যেন। গলার স্বর চেপে বলে উঠলেন, এত অশান্তি আমার আর ভালো লাগে না। দোহাই লাগে তোর, এবার অন্তত আমায় একটু শান্তি দে। তোদের এই বাপ মেয়ে জেদের জন্যই আমি একদিন মরে যাব, দেখিস তুই। কথাগুলো বলে ভদ্র মহিলা আর দাঁড়ালেন না। মুখে আঁচল চেপে বেরিয়ে গেলেন রুম থেকে। তিতির অপলক মায়ের প্রস্থানের পানে তাকিয়ে বিড়বিড় করে আওড়ালো, আমি অশান্তি করিনি আম্মু। আব্বুর ভয়ে তুমি আমার দিকটা বুঝতেই চাওনি কখনো। তুমি আব্বুকে এত ভয় পাও কেন বলো তো? অপরদিকে মিটিং সেরে বের হতেই আরাপের ফোনে একটা কল এলো। যান্ত্রিক বস্তুটায় জল করছে স্ক্রিনে টুবাইয়ের নাম। টুবাইয়ের নামটা দেখে রিসিভ করলো আরাপ, কিন্তু কানের পাশে মুঠোফোনটা নিতেই কেঁদে উঠল অপর পাশে টুবাই। নাক টেনে টুনে রীতিমতো আহাজারি করছে সে। আরাপ এবার প্রচন্ড বিরক্ত হলো। ধমকের স্বরে জিজ্ঞেস করে উঠল, আরে এভাবে কাঁদছিস কেন? আশ্চর্য! টুবাইয়ের কান্না বাড়ল বই কমলো না। টুবাইকে কান্না থামাতে না দেখে আবারও একটা ধমক দিল আরাপ। সাথে সাথে টুবাই কান্না থামিয়ে দিল। তারপর ধরা গলায় বলে উঠল, আরাপ ভাই, তৈয়ব ভাই আর নেই। গতকাল রাতে ইমান সদাগর আর তার লোকেরা এসে তৈয়ব ভাইকে ইচ্ছা মতো মেরেছে। আমরা যখন গোডাউনে আসি তখন প্রায় সকাল। ততক্ষণে তৈয়ব ভাই। আরাপ আর শুনতে পেল না টুবাইয়ের বাকি কথাগুলো। কেমন একটা ঘোরের মধ্যে আবিষ্কার করলো নিজেকে। হসপিটালের করিডোরে টুবাই কাঁদছে। পাশে দাঁড়িয়ে আছে জিল্লু, তারও চোখ ভেজা। ওদের দলের আরো অনেকে দাঁড়িয়ে আছে কেবিনের বাইরে। আরাপও কোনো মতে এসে ওদের সামনে এসে দাঁড়ালো। অস্পষ্ট স্বরে আওড়ালো। এবার আরাপের কথা শুনে খই হারালো টুবাই। দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো ওর বুকে। নাকের জলে চোখের জলে একাকার করে ফেললো আরাপের পরনের পাঞ্জাবিটা। হেঁচকি তুলে বলে উঠল, আরাপ ভাই, তৈয়ব ভাই আর নেই আমাদের ছেড়ে। বাক্যে দাঁড়িয়ে পড়া আগেই ওর পিছন এসে দাঁড়ালো জিল্লু। নাক মুখ কুচকে টুবাইয়ের মাথায় চাটি মেরে বলে উঠল, এই জন্যই তোরে দিন রাত আমার পিটাইতে মন চায়। তৈয়ব নাই মানে কি? বলবি জ্ঞান নাই, তা না মরা কান্দন শুরু করেছে। আর ভাইয়ের ছাড়, আগে নাক পরিষ্কার করবি, তারপর এদিকে আসবি।
তার আগে তোর এদিকে আসা আমি বয়কট করলাম। আরাব ভ্রুকুচকি করে তাকালো ওদের দিকে। টুবাইকে ছাড়িয়ে জিজ্ঞেস করে উঠল, আমাকে একটু পরিষ্কার করে বল, তোদের কি হয়েছে? আর তবলাই বা কই? জিল্লু তখন কোড়া চোখে একবার টুবাইকে দেখে জোরে একটা শ্বাস ফেলল। তারপর আস্তে আস্তে খুঁড়ে বলল গত রাতে সমস্ত ঘটনা। গোডাউন থেকে আজলাইনকে নিয়ে যাওয়ার সময়ই ইমাদের লোকরা তৈয়বে হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তি এক পর্যায়ে তৈয়বের বুকে ছুরি চালায় ওরা। কিন্তু কপাল ভালো থাকায় ক্ষতটা যা হয়েছে সেটা প্রাণনাশকের কোনো আশঙ্কা নেই। হাসপাতালে নিয়ে আসার পর ডক্টরে অবজেকশনে রাখতে হয় কিছুক্ষণ। তবে এখনো জ্ঞান ফিরেনি, আর কখন ফিরবে সেটাও বলা যাচ্ছে না। এবার আরাপ একটু স্বস্তির শ্বাস ফেলল। সে পাথর বুকে চেপে ধরে এতদূর এসেছে, সেটা নেমে গেল একটু। তবলা যে বেঁচে আছে এটাতেই স্বস্তি তার। বুকটা হালকা লাগছে এখন। জিল্লু তখন থমথমে মুখে শুধালো, ভাই আমি তো ভাবছিলাম ওই আজলাইন রে বেলগাছের লগে বাইন্ধা রাখবো। মাথার উপরে সকালে বিকালে বেল পড়বে, উচিত শিক্ষা হইবে সালার। কিন্তু কিছুই করতে পারলাম না। উল্টো তৈয় ভাইয়ের হাসপাতালে ভর্তি করা লাগলো। তুমি কিছু বলবা না? এমনে এমনে ছাইরা দিবা ইমা সদাগরে? বেশ অনেকক্ষণ পর আরাফের বিমর্ষ মুখে ফুটে উঠল কিঞ্চিত ক্ষোভ। চোখ মুখ শক্ত করে বলে উঠল, ইমা সদাগরে আমি ছেড়ে দেবো? তোকে কে বললো জিল্লু? তবলার বুকে ছুরি চালানোর হিসেবে কড়াই গন্ডায় বুঝে আমি তাপেই ছাড়বো। তখনই জিল্লু ছুটে এসে বলে উঠল আরাবকে, ভাই তোমার তো দেবদাস হওয়ার কাউন্টডাউন শুরু হয়েছে। ভাবিরে তোমার ওই ডিপজল শ্বশুর আব্বা বিয়া দিতাছে। জিল্লুর কথাখানায় কেবিলের সবাই আতঙ্কে উঠলেও কেবল আরাপই ছিল নীরব দর্শক। তৈয়বের পাশে বসে নীরজ মুখে আপেল চিবোনো ছাড়া এই মুহূর্তে তার কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই আর। তৈয়বে জ্ঞান ফিরেছে আজ 2 দিন হলো। ডক্টর ডিসচার্জ করেনি এখনো, কারণ বুকের ক্ষতটা গভীর। সারতে কয়েকদিন লাগবে। ততদিন করা অবজারভেশনে থাকতে হবে ওকে। অথচ আরাপ দেবদাস হবে শুনে সে ধরপড়িয়ে উঠে বসলো। আরাপের গায়ে মিষ্টি ধাক্কা দিয়ে বলে উঠল, এ ভাই শুনেছিস কিছু? জিল্লু কি বললো? ভাবিরে যে বিয়ে দিতেছে ওই জল্লাদ শ্বশুর মশাই, আর তুই বসে বসে আপেল খাচ্ছিস। বিয়ে আটকাবি না? আরাপ তখনও নির্লিপ্ত। আপেলের গায়ে ধারালো কামড় বসাতেই রুমে ঢুকলো মিষ্টি। সম্পর্কে আরাপের ছোট বোন হলেও দলে ওর সমাদর কোনো অংশে কম নয়। আর মিষ্টির হাতে আরো 1 কেজি আপেল দেখে আরাপ ভ্রু কুঁচকালো। শান্ত স্বরে বলে উঠল, তুই আবার এসেছিস? আর এসেছিস যখন আপেল এনেছিস কেন? এত আপেল কে শেষ করবে খেয়ে? মিষ্টির সাথে সাথে থতমতো খেয়ে যায়। তৈয়বেকে দেখতে আসায় বাহানা খুঁজতে আপেল কিনেছে। কিন্তু এসেই যে ভাইয়ের জেরায় মুখে পড়তে হবে ওকে, জানলে কি ও আর আসতো? প্রশ্নের মুখে পড়ে রমণীর কপালে ঘাম জমলো। হালকা ঢোক গিলে বলে উঠল, ভাই তৈয়ব ভাই অসুস্থ না? আর অসুস্থ মানুষকে খালি হাতেই দেখতে আসা যায়? জিল্লুটু ভাই একসাথে দুদিকে ঘাড় নাড়ালো, অর্থাৎ তারা সহমত মিষ্টির সাথে। তৈয়ব শ্বাস ফেলে আরাবকে বলে উঠল, তোর চিন্তা কিসের? আপেল খাওয়ার মানুষ তো আছেই এখানে। পার্বতী বিয়ে হয়ে যাচ্ছে আর দেবদাস লাল পানি না খেয়ে আপেল খাচ্ছে। আহা, এই দৃশ্য দেখবো বলে কি আমি ওদের হাতে মারগুলো খেয়েছিলাম? মিষ্টি ধরতে পারলো না কথাটা। প্রশ্নবিদ্ধ চোখে চশমাটা তর্জনী দিয়ে নাকের উপরে ঠেললো। তারপর টুবাই আর জিল্লুর দিকে তাকিয়ে বলে উঠল, এই পার্বতীরা আবার কে? কেউ কোনো প্রত্যুত্তর করলো না। শুধু টুবাই বিষণ্ণ মুখে টিভির রিমোটটা হাতে নিল। চালু করলো টিভি খানা। খবরের চ্যানেলগুলো হেডলাইনে বড় বড় করে লেখা উঠছে ব্রেকিং নিউজ। মিশন পরিপাটি একজন সংবাদ পাঠিকা তার ঋণীনে কণ্ঠে পড়ে শোনাচ্ছেন চাঞ্চল্যকর তথ্যটি। শহরে সবচাইতে বিলাসবহুল কমিউনিটি সেন্টারে মেয়ের বিয়ে আয়োজন করেছেন নামকরা ব্যবসায়ী রাজনীতিবিদ ইমাদ সদাগর। ঘটনা সূত্রে জানা যায় উক্ত সেন্টারে 50% শেয়ার হোল্ডারে আছেন আর প্রাক্তন জামাতা তথ্য ও যোগাযোগ মন্ত্রী আরাব চৌধুরী। প্রতিদ্বন্দ্বিতা নাকি ব্যক্তিগত আক্রোশ মেটাতে এমন হঠকারী সিদ্ধান্ত, তা নিয়ে উত্তাল জনগণ। মিষ্টি কিছুক্ষণ ফ্যালফ্যাল চোখে চেয়ে আছেন আতঙ্কে। তারপর আরাফের দিকে তাকিয়ে বলে উঠল, ভাই ভাবিরা তোমার যে ডিভোর্স হয়নি, তাহলে ওনারা প্রাক্তন কেন বলছেন? আর ভাবির বিয়ে দিয়ে দিয়েছে মানে কি? জিল্লু তখন মুখ খুলল, বলে উঠল হতাশ স্বরে, আমিও তো কখন থেইকা এই কথাটাই কইছিলাম ভাইরে। ঘটনা কিন্তু ঘটাই ফেলতেছে তোমার হাড় বরজাত শ্বশুর। কিছু করলে এখনই করো, নইলে পরে কান দাও বউ পাবা না। মিষ্টি এবার বিরক্ত মুখে ফের চাইলো ভাইয়ের দিকে। মিষ্টি স্বরে আক্রোশ মিশিয়ে বলে উঠল, ভাইয়া তুমি এখনই কল দাও ভাবির মোবাইলে।
কল দিয়ে বলো এই বিয়ে যেন না করে। আর কদিন গেলে বাবা মা এমনিতেই রাজি হয়ে যেত, তার মধ্যে এসব ঝামেলা। তুমি কল করো সিক্রেট। আরাপের মধ্যে তখনও কোনো হেলদোল নেই, বুদ্ধিদীপ্ত চোখ জোড়া শান্ত সুস্থির, মুখে অনুপস্থিত চিন্তার ছাপটুকু। মিষ্টি এবার অস্থির চিত্তে পকেট থেকে ফোনটা বের করলো। তখনই তৈয়ব বলে উঠল, তুই ফোন বের করছিস কেন? ভাবি নাম্বার আছে তোর কাছে? মিষ্টি খানিক কথায় চুপসে থাকা মাথা নোয়ালো মেয়েটা অনুতপ্ত কণ্ঠে বলে উঠল, ভাইয়া যেদিন ভাবিরে নিয়ে এসেছিল জোর করে, সেদিন সন্ধ্যের দিকে আমার মোবাইল থেকে ভাবি কল করেছিল তাদের বাসায়। টুবাই তখন অবিশ্বাসের স্বরে বলে উঠল, তার মানে ভাবির বাসার নাম্বারটা তো এখনো আছে তোমার মোবাইলে? মিষ্টি ভেবেছিল ওটা শুনলেই আরাপ থমকে উঠবে ওকে, কিন্তু তাকে অবাক করে দিয়ে যেন মানুষটা উঠে দাঁড়ালো। তৈয়বের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, একটা প্রেস মিটিং আছে, তারপর কার্যালয়ে কিছু কাজ, অনেক প্রেসার বুঝলি। রাতে এসে তোকে দেখে যাব, এখন আসছি। টুবাই এবার আর নিশ্চুপ থাকতে পারল না, চিল্লিয়ে বলে উঠল, আমরা জানি ভাবির জন্য কতটা পাগল ছিলে তুমি, আর তাকে যখন জোর করে বিয়ে দিতেছে তখন তুমি কিছু করবে না, চুপচাপ বসে থাকবে হাত গুটিয়ে? ভাবি অন্য কারো হয়ে গেলে মেনে নিতে পারবে বুঝি? আরাপ তখনও নির্বিকার, নিরুত্তর হাঁটা শুরু করতেই এগিয়ে এসে পথ আটকালো মিষ্টি। ভীতু মেয়েটা আজ ভীষণ সাহস নিয়ে বলে উঠল,